তো বলি আমার বাজারের টাকা থেকে প্রতিদিন টাকা কম হয় কেন? তুই চুরি করতে শিখে গেছিস? হ্যাঁ, আম্মা আজকে না বাড়িতে পোলাও কোরমা হবে, আমাকে একটু দেবেন? আমি কতদিন হলো পোলাও মাংস খাই না, নাম শুনে জিভে পানি এসে যায়। আহারে তোর মুখে ওই সব ভরবে না। আচ্ছা, যেহেতু আশা করেছিস, তো সবার খাওয়া শেষে প্লেটে যে পড়ে থাকে ওইগুলো দিতে বলবো নি। চুপ থাক। আর তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। কোনো দিন আমার বাড়িতে পা রাখবি না। কোনো চোরের জায়গা আমার বাড়িতে হবে না। সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশেই আজাদকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে মাথায় বন্দুক তাক করে আটকে রেখেছে সন্ত্রাসীরা। আজাদের সঙ্গীদের আগেই মেরে ফেলেছে এই নিকৃষ্ট মনের মানুষগুলো। আজাদকে কেন বাঁচিয়ে রেখেছে যার কারণ এখনও অজানা সবার। আজাদের দুই হাত পিছনে দিয়ে শক্ত করে বাঁধার সাথে পা বাঁধা তো আছেই, কপাল বেয়ে মুখ চুয়ে রক্তের যেন বন্যা বয়ে যাচ্ছে। পরনে থাকা বিজিবি ইউনিফর্ম। এভাবে আজাদের মাথায় বন্দুক ধরে সময় নষ্ট করার জন্য ওদের মাঝে থেকে একজন সর্দারকে বলে ওঠে, সর্দার, এভাবে ওকে বাঁচিয়ে রেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করার কি মানে? সেটাই তো আমি বুঝছি না। ওকে মেরে এখান দিয়ে মাল পার করে চলে গেলেই তো বিপদ থেকে মুক্তি পাই। আরে বেটা, সবার মাথায় যদি সব বুদ্ধি থাকতো তাহলে আমার জায়গায় তুই আর তোর জায়গায় আমি থাকতাম। ওকে মেরে ফেললে আমরা পার হবো কি করে? আর তাছাড়া এই শালার জন্য আমরা অনেক মাল নষ্ট করেছি। শালাই আমাদের কোটি কোটি টাকা বন্যার জলে ভাসিয়ে দিচ্ছে। শালারে কত করে বলছি তুই কিছু খেয়ে আমাদের বিজনেস করতে দে, ইংলিশ শালার মাথায় দেশের ভক্তি দিয়ে পুরা। এবার দেখি তোর দেশের ভক্তি তোকে কিভাবে বাঁচায়। শালার তো গন্ডারের চামড়া, এত মারার পরেও কিছুই বলছে না। শালায় বোবা হয়ে গেল নাকি? আবার দেখো, ওর চোখে এক ফোঁটা পানিও নেই। এই তোর মুখে এখন বলি নাই কেন? বল, কথা বল। ওদের বকবক শুনে কেন জানি আজাদের মাথা গরম হয়ে গেছে, তাই ওদের উদ্দেশ্য করে বলে, কিছু সময় পরে তোদের মুখে তো আর কোনো কথা ফুটবে না, তাই আমি নীরব হয়ে তোদের শেষ কথাগুলি শুনছিলাম। এই দেখ, এই শালাই বলে কি, ওই শালা তুই যে এই কথা বলছিস, একবার আশেপাশে তাকিয়ে দেখছিস তোর সাথীরা সবাই বগার পারে পাড়ি জমাইছে। ওদের হায়াত শেষ তাই তোরা ওকে মারতে পেরেছিস, কিন্তু মামারা, আমার তো এখনো হায়াত শেষ হয়নি, তাই বন্দুকের নিচে বসেও জীবিত আছি। আজাদ কথাটা বলেই ওদের হাত থেকে কৌশলে বন্দুক কেড়ে নিয়ে ওদের উপরেই গুলি করে। একে একে সবার সাথে ফাইট করে সবকটারে বগার পারে পাঠিয়ে আসলটারে বন্দি করে। দেখেছিস, বলেছিলাম না, একটু পরে তোদের কারো মুখে কথা বলার জন্য জবান থাকবে না। তাকিয়ে দেখ, তোর সহপাঠী সব কয়টাই তো পরাপারে পৌঁছে গেছে, এখন একমাত্র তুই বাকি আছিস। কি দোষ করেছিল আমার বন্ধুরা বল? আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিবার স্বজনদের ছেড়ে শুধুমাত্র তোদের মতো কিছু জানোয়ারদের হাত থেকে এই দেশ বাঁচাতে বর্ডারে পড়ে থাকি, আর তোরাই আমাদের উপরে এমন নির্যাতন করিস। আবার তুই মাফ করে দে, আমি আমার জীবনে এই পাপ কাজ আর করব না। অবৈধভাবে কখনো এই দেশে থেকে ওই দেশে মালামাল আনা নেওয়া করবো না, সব বৈধ উপায়ে করব। সেই দিনটি দেখার জন্য তোর মতো নেমোখারাম বেঁচে থাকলি তো। দেখ অফিসার, আমাকে মেরে ফেললেই এই দেশের গাদ্দার শেষ হবে না। আমার মতো হাজারো গাদ্দার দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বস যে, সে তোকে তো কখনোই ছাড়বে না। তোর বস আমাকে কি ছাড়বে? আমি তো তাকে ছাড়বো না। 100 হাত মাটির নিচে থাকলেও আমি তাকে ঠিকই খুঁজে বের করব। আর তোদের মারলেই সব অপকর্ম বন্ধ হবে না জানি, তবে তুই তো আর করতে পারবি না, এই একটা তো কমলো। আজাদ কথাটা বলেই সবকটা শরীরে বোমা ফিট করে দিয়ে ওর বন্ধুদের লাশসহ মালবাহী ট্রাক নিয়ে একটু ফাঁকে এসে পুলিশকে ফোন করে। আর কিছু সময় পরে পুলিশ সহ বিজিবির আরও সদস্যরা চলে আসে। আজাদের চোখে পানি, কেননা ও কারো স্বামী, কারো ভাই, কারো ছেলেকে বাঁচাতে পারেনি। আজাদকে এমনভাবে কাঁদতে দেখে ওর স্যার বলে, আজাদ, এভাবে মন খারাপ করিস না। তুই এত বড় একটা বিপদ থেকে এই দেশকে রক্ষা করছিস, এটাই অনেক। তুই জানিস এই ট্রাকে এত পরিমাণ ড্রাগস আছে,
যেটা আমাদের দেশে পার হলে লাখো যুবকের মাঝে ছড়িয়ে পড়তো, কাল কি হতো ভেবে দেখেছিস? এমনিতে আমাদের দেশে এত এত নেশার নৌকা বাইছে, যেটা বলে শেষ করা যাবে না। স্যার আমি কিভাবে শান্ত হব? আমি উপস্থিত থাকতে ওই শালারা আমার সাথেকার সবাইকে গুলি করে মেরেছে। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা একটা করে গুলি করেছে, যার আওয়াজ এখনো আমার কানে বাজে। চোখের সামনে ভেসে আসে সেই বেদনাদায়ক ঘটনাটা। হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে চলে এখান থেকে যাওয়া যাক। আর এখানে নতুন লোক রেখে গেলাম, ওরা সবাই সব কিছু সামাল দেবেনি। তুই একটু ভয় পেয়েছিস, তাই তোর একটু রেস্টের প্রয়োজন। আচ্ছা স্যার, চলেন তাহলে যাওয়া যাক। এমনিতেই ক্যাম্পে যেতে যেতে প্রায় রাত হয়েই যাবে। এমন একটা জায়গায় ওদের সাথে ডিউটি দিয়েছিলেন যেখানে না আছে কোনো বাজার, না আছে অন্য কিছু। আমি সেটা জানি, আর এ ধরনের জায়গা সন্ত্রাসীরা বেশি পছন্দ করে, যাদের কাজ করার জন্য আর তাদের কাজকে বাধা দেওয়ার জন্য আমরা পছন্দ করি। তোর মতো হাজারো মায়ের দামাল সাহসী ছেলেদের বুঝেছিস। না বুঝে কি আর উপায় আছে স্যার? আমি বুঝতে না চাইলেও আপনি ঠিকই জোর করে হলেও আমাকে বুঝিয়ে দেবেন, তাই আগে থেকে বুঝে নেওয়াই ভালো। এভাবে কথা বলতে বলতে ওরা সবাই চলে আসে লাশ সহ সবকিছু নিয়ে। বিকেলে আজাদ ওর স্যারের সামনে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। এমন সময় ওর স্যার জিজ্ঞেস করে, আচ্ছা আজাদ, একটা কথা বলে, আমি তোকে 3 বছর হলো দেখছি এখানেই পড়ে আসিস। না দেখেছি কখনো বাড়ি যেতে, বা না দেখেছি কোথাও ঘুরতে যেতে। এর কারণ কি বলতো? স্যার আমার কেউ থাকলে তো আমি সেখানে যাব। আপনি তো জানেন আমি একটা এতিম ছেলে, আমার যাবার কোনো জায়গা নেই। আজাদের কথা শুনে রফিক স্যার কিছু বলতে যাবে তার আগে ভিতরে আস্তে আস্তে ওর বন্ধু আহাদ বলে, কে বলেছে তোর যাইবার জায়গা নেই? হ্যাঁ, তুই আমার সাথে আমার গ্রামে যাবি। আমার বাড়িতে কি থাকার জায়গা কম রে বেটা? স্যার দেখেছেন, আইসে শালা সব কিছু শেষ হলে। এই আহাদের বাচ্চা, তুই কি অগ্রিম কিছু জানিস নাকি? তুইও বাজারে চলে গেলি আর এখানেও সব শেষ হয়ে গেল। হয়তো আল্লাহ আমাকে এর মাঝে রাখবে না, তাই তো সরিয়ে দিয়েছে আগে ভাগেই। আর তোকে আর আজাদকে 1 মাসের ছুটি দিলাম। আজাদকে নিয়ে তুই একটু তোর বাড়ি থেকে ঘুরে আয়। 3 বছর হলো আজাদকে কোথাও যেতে দেখিনি, হয়তো তোর গ্রামে গেলে ওর মনটা ভালো হয়ে যাবে। স্যার আমি তো ওকে নিয়ে যেতে এক পায়ে খাড়া, কিন্তু ওই বেটাই তো আমার সাথে যেতে চায় না। মনে হয় আমার সাথে গেলে ওকে আমার চাচাতো বোনের সাথে বিয়ে দিব। আমি ওর সাথে প্রায় 2 বছর হলো আছি, তো এই 2 বছরে ওকে কম করে হলেও যে কয়েকবার বাড়িতে গেছি, সেই কয়েকবারই বলেছি আমার সাথে যেতে। দেখ আহাত, আমার কোথাও যেতে ভালো লাগে না, তাই তো এই ক্যাম্পেই পড়ে থাকি। আর আমি জানিও না তোর গ্রাম কোথায়। আরে বেটা, আমাদের গাড়ি নিয়ে যাবে, এখানে আমার গ্রাম কোথায় সেটা জানতেই হবে, তার তো কোনো মানে নেই, তাই না? এই তোরা থাম তো। আর আজাদ, আমি সকালেই উপরের কথা বলে তোর ছুটির ব্যবস্থা করব। তুই আহাদের সাথে ঘুরে আয়। স্যার বাদ দিন না এই বায়নাটা, আমি কোথাও যাব না। যার যাবারই কোনো জায়গা নেই তার এখানে একা পড়ে থাকাই ভালো। আমি বলেছি তুই যাবি তো যাবি, ব্যাস। আর তাছাড়া আহাদের তো বিয়ে কয়েকদিন পরে, আর ও তো তোকে ছাড়া যাবে না, তাই যা ঘুরে আয়। আচ্ছা স্যার, আপনি যেহেতু এত করে বলছেন তো আমি যাব। তো একটা কথা, আমার এই ছোট ছোট বাচ্চাদের কে দেখাশোনা করবে এতদিন? সেটা নিয়ে তোকে একদম ভাবতে হবে না, আমি তো আছি নাকি। তোর থেকে জ্ঞান একটু হলেও আমার বেশি আছে, বুঝেছিস? এভাবে ওরা আরো অনেক কথা বলে। শেষমেশ আজাদ আহাদের সাথে ওর গ্রামে যেতে রাজি হয়। এখানে আহাদ আজাদের আগে থেকে জব করে, কিন্তু আজাদের থেকে এখনো অনেক পিছিয়ে। রাতে আজাদ শুয়ে আছে, চোখের সামনে ভেসে উঠছে সে পুরনো অতীতের কিছু কথা, যেটা সাগরে আজাদ ডুব দিতে যাবে। এমন সময় আহাদ এসে ওকে ডাকে। এই আজাদ, চল ফটাফট কাপড় চোপড় গুছিয়ে নে। আমরা কালকে সকালে যেতাম, কিন্তু এখন স্যার বলেছে আমাদের ছুটি পাস হয়ে গেছে, তাই বসে থেকে আর লাভ কি, চল রাতেই চলে যাব। আরে বেটা, এত উতলা হলে চলে কি করে বল? সকালে ধীরে সুস্থে যাবনি, রাত করে শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? ভাই, তোর তো পরিবারের প্রতি মায়া নাই, তাই তেমন বুঝবিও না। এত মাস পর বাড়িতে যাবার নামটা শুনে মনটা কেমন পাগলামো করে। 1 সেকেন্ড আগে যেতে পারলে মনে হয় 1000 বছর আগে এসেছি। আহাদের কথা শুনে আজাদ বেশ মনটা খারাপ করে অন্যদিকে মুখ করে বলে, ভাই,
আমি একটা এতিম ছেলে হয়ে কিভাবে বুঝবো বাড়িতে যাওয়ার মজাটা কেমন হয়? দোস্ত, তুই এভাবে মন খারাপ করিস না। আসলে আমি ঠিক এমন করে বলতে চাইনি। ধরতে পারিস মুখ ফসকে বেরিয়ে গেছে। দোস্ত, একটা কথা জানিস কি, সত্যি কথা কখনো পেটে চাপা থাকে না, সে যেভাবেই হোক না কেন বেরিয়ে আসবেই। তবে তুই চিন্তা করিস না, আমি একটু রাগ করিনি। আর এখন গেলে শপিং কি করে করব? তোর ওখানে গিয়ে খালি গায়ে তো আর থাকা যাবে না, তাই না? তুমি কি ভেবেছ এখানে শুধু শপিং মল আছে আর আমাদের ওখানে শপিং মল নেই? আরে মামা, আমরা গ্রামে থাকতে পারি, তবে শহর থেকে কম উন্নত না। হয়েছে, আর বলতে হবে না। আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তাহলে। আর ট্রেন কখন ছাড়বে? মামা, এখন রাত 9টা বাজে আর আমাদের ট্রেন 10টায়। আমি টিকিট কেটে রেখেছি অনলাইনে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ। তোর তো আবার মেয়েদের মতো করে সাজুগুজু করার অভ্যাস। আজাদের কথা শুনে আহাদ আর কিছু না বলে সবকিছু গোছাতে শুরু করলো। কেননা আজাদের সাথে তর্কেও একদম পারবে না, তাই আর কথা বাড়ালো না। এইদিকে বেশ খানিকটা সময় পরে ওরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। অনেক কষ্ট পাহাড়ি পথ বেয়ে স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন আসতে নাকি এখনো 30 মিনিট বাকি, তাই ওরা কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে আসে। নির্দিষ্ট সময় ট্রেন আসলে ওরা সিট খুঁজে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। আহাদ আর আজাদ একটা সিটে বসেছে ঠিকই, কিন্তু ওদের সামনের সিটে দুটি মেয়ে, হিমি আর মিমি, বসে আছে। মেয়ে দুটো বেশ চঞ্চল প্রকৃতির হলেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আহাদ ওদের সাথে কথা বললেও আজাদ একটি কথাও বলছে না, জানালা দিয়ে বাইরের দিকে একধানে চেয়ে আছে। ট্রেন চলছে তার আপন গতিতে। এমন সময় হিমি বলে ওঠে, আচ্ছা আহাত, তোমার বন্ধু কি বোবা নাকি? আমরা সেই কখন থেকে কথা বলে বোরিং সময় পার করার চেষ্টা করতেছি, আর সে এখনো একটা টু শব্দ করেনি। আসলে হিমি, হয়েছে কি, আমাদের বন্ধু একটু কম কথা বলতে পছন্দ করে। আর গাড়ি জার্নির সময় তো কথা বলেই না, কেননা ওর নাকি এই প্রকৃতির হওয়া খুব ভালো লাগে। তাই বলে সে একটাবার হ্যালোও বলবে না? আসলে তোমার বন্ধুর অহংকার বেশি মনে হচ্ছে। এই যে মিস্টার, মানুষের রূপ যৌবন, কিন্তু চিরদিন এক সমান থাকে না। ওদের কথা শুনে আজাদের বেশ রাগ উঠে যায়, তাই নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে বলেই ফেলে, এই আপনাদের কি সমস্যা? হ্যাঁ, আমার মন যা চায় তাই করব, তাতে আপনাদের কোনো সমস্যা কেন? একদম চুপ, একটাও কথা বলবে না। দোস্ত, এমন করিস কেন? বাদ দে না, মেয়ে মানুষ। তোর মাথায় সমস্যা আছে। আজ বাদে কাল বিয়ে, আর উনি আছে ভাব জমাতে। তুই জানোস না এইসব মেয়েদের মাথায় তুলতে নাই? এই যে মিস্টার, এইসব মেয়ে বলতে কি? হ্যাঁ, আমাদের কি আপনার ওইসব মেয়েদের মতো মনে হয় নাকি? মনে রাখবেন, আমরা সম্মানী বংশের মেয়ে। সেটা আপনাদের দেখলেই বোঝা যায়। আজ আমি ঘুমাইলাম, তোদের একটু টু শব্দ যদি আমার কানে আসে তো আমি কিন্তু তোকে জানালা দিয়ে ফেলে দেব। আজাদ কথাটা বলে মুখের উপরে রুমাল দিয়ে ঘুমিয়ে যাবার ট্রাই করে। এইদিকে আহাদ কিছু না বললেও হিমি মনে মনে বলে, শালা বজ্জাত বেটা, আমার উপরে রাগ দেখায়। একবার ভাগে পাইলে তোরে বুঝাবো মজা। চান্দু, তুমি তো এই হিমিকে চেনো নাই? এইদিকে গল্প আড্ডা করতে করতে ট্রেন মাঝরাতে একটা স্টেশনে থামে নাস্তা করার জন্য। সবাই ঘুমিয়ে পড়েছে দেখে আজাদ আহাদকে ডাকে, এই হাত, ওঠ, নাস্তা করতে হবে। কি এত সকালে আমরা পৌঁছে গেছি? এটা তো ভাবতে পারিনি। আরে বেটা, আমরা পৌঁছে যাইনি, বরং নাস্তা করতে ট্রেন থেমেছে। ওঠ, আর এনারা নাস্তা করলে ডেকে নিয়ে আয়, আমি গেলাম। আজাদ কথাটা বলে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে মন মতো খাবার অর্ডার করে খেতে শুরু করে। এইদিকে হিমি মিমি আহাদের সাথে ভিতরে এসে আজাদকে একাই খেতে দেখে হিমি মনে মনে বলে, শালায় মনে হয় বাপের জন্য ভদ্রতা শিখবে না। সাথে দুইটা মেয়ে আছে, আর তাদের ছাড়াই খেতে শুরু করেছে। মিনিমাম ম্যানার্সটুকুও নেই। দোস্ত, একাই খাওয়া শুরু করেছিস আমাদের রেখেই? তোর মনে কি আমার জন্য না হলেও এদের জন্য মায়া দয়া নেই? তোর খেতে হবে না, যা গিয়ে বসে গল্প কর, পেট ভরে যাবে নি। ট্রেন তো তোমার নানা হয়, তোমার জন্য বসে থাকবে। খেতে হলে ফার্স্ট খেয়ে নে, নাহলে আমাকে খেতে দে, বিরক্ত করিস না। তারপরে আর কোনো কথা না বলে সবাই খাওয়া শুরু করে পছন্দের খাবার অর্ডার করে। পরে সবার খাবার শেষ হলে আজাদ আগেই বিল দিয়ে চলে আসে, আর এইদিকে আহাদ বিল দিতে গিয়ে শোনে আজাদ আগেই বিল দিয়ে গেছে 4 জনেরই। তারপর ওরা আবারও ট্রেনে চলে আসে। আচ্ছা, আপনি এমন খিটখিটে মেজাজের কেন? হ্যাঁ, আর আমাদের নিজের টাকায় খাওয়ালেন, অথচ সাথে ডাকেন নাই কি জন্য?
দেখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমি এমন মেজাজেরই একজন মানুষ, আর জন্ম থেকে একা থাকতে শিখতে হয়েছে, তাই এখনো সেই মায়াটা কাটিয়ে উঠতে পারিনি। জানেন তো, মায়া জিনিসটা বড্ড খারাপ। যার উপরে একবার চেপে বসে তাকে কখনোই ছাড়তে চায় না, হোক না সেটা যে কোনো কিছুর প্রতি মায়া। আপনি কথা বলেন খুব সুন্দর করে, তবে আপাকে এমন দেখতে কেমন যেন ভালো লাগে না। জানেন কি, জীবনে এমন কিছু কিছু অপছন্দের জিনিস আছে যেটাকে হাজার ঘৃণা করলেও একসময় আপন করে নিতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় দুঃখ, কেননা এই জিনিসটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করলেও ও কিন্তু আমাদের পিছু কখনোই ছাড়ে না। এই তো সেদিন এক চিলতে সুখ কিনতে বাজারে গিয়ে দেখি সুখ তো নাই, বরং দুঃখ আমার জন্য বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ভাই দুঃখ, আমি সুখ কিনতে এসেছি, কিন্তু সে তো নেই, কিন্তু তুই কেন বসে আছিস? সে আমাকে বলেছিল, ভাই সুখ হয়তো তোকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি দুঃখ কখনোই তোকে ফাঁকি দিয়ে ভুলে থাকতে পারবো না। উপরের কথাগুলো বলতে আজাদের চোখে বেশ কষ্টের বরং কোলে পানি জমেছিল। সেটা দেখেও না দেখার ভান করে হিমি বলে, আচ্ছা, আপনার জীবনে কি এমন কষ্ট আছে যে এভাবে কথা বলছেন? আমি জানি একজন মানুষ তখনই বদলে যায় যখন তার সাজানো জীবনটা এলোমেলো হয়ে যায়। এভাবে ওরা অনেক কথা বলে। দেখতে দেখতে ট্রেন এসে সিরাজগঞ্জ স্টেশনে থামে। ওরা সবাই ট্রেন থেকে নেমে পড়ে, আর আজাদ কিন্তু এখন জানে না আহাদের গ্রাম কোথায়। আহাদ, তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। জানি না আল্লাহ তোমাদের সাথে ফের দেখা হবে কিনা, তবে কখনো যদি ভাগ্যক্রমে দেখা হয়ে যায় তাহলে কিন্তু এই খিটখিটে মেজাজের লোক তখন কিন্তু আপনার জীবনের কষ্টের গল্প শুনবো। হিমির কথা শুনে আজাদ কষ্ট ভরা মন নিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে সেখান থেকে চলে আসে। ওরা দুজন চলে যায়, আর এদিকে আহাদ একটা সিএনজি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা সময়ের পরে সিএনজি এসে থামে আজাদের সে চিরচেনা গ্রামে। আজাদ চারিপাশে তাকিয়ে দেখে আহাদকে বলে, আহাদ, তোর বাড়ি কি তাহলে এখানেই? এটা যদি আগে বলতি তাহলে আমি কখনোই আসতাম না। তুই কেন আমাকে আগে বললি না? আমি তো ভাই তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বলেই বলিনি। তবে একটা কথা বল, তোর কি গ্রাম পছন্দ হয়নি? আরে ছাগল, তুই তো আর জানিস না এখানেই আমার শৈশব কেটেছে কষ্টের মধ্য দিয়ে অনেকটা সময়। তুই কি কিছু বলতেছিস নাকি? আমি বুঝি না, তুই এভাবে চুপ হয়ে কি এমন ভাবিস যেটা আমি শুনতে পাই না? আচ্ছা চল, এখান থেকে আনকা ভ্যান গাড়ি নিলেই আমাদের বাড়ি নামিয়ে দিবে। আহাদের কথা শুনে আজাদ বেশ বুঝতে পারে কোথায় যাচ্ছে ও। আজাদ যেতে না চাইলেও জোর করে যায়, কেননা ওর বন্ধু মন খারাপ করবে। অনেকটা সময় পরে ওরা আহাদের বাড়িতে চলে আসে। আজাদ আহাদের বাড়ি আগে দেখেছে, কিন্তু কখনো যাওয়া হয়নি। ও, আপনাদের তো বলাই হয়নি, আহাদর নানির বাড়ি থেকেছে, তাই গ্রামের কাউকেই তেমন চেনে না। আর আজাদের বাড়ি তো ছিল পাশের গ্রামে, সেটাও পরে জানতে পারবেন, গল্পের সাথেই থাকুন। আহাদর মাকে ডাকলেই সবাই বাইরে বেরিয়ে আসে। আহাদকে দেখে সবাই খুশি হয়। এইদিকে আজাদকে কেউ চিনতে পারছে না, পরিবর্তন হয়েছে অনেক। আজাদ, তুই কেমন আছিস বাবা? তোর আসতে কোনো সমস্যা হয়নি তো আবার? না মা, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আর আমি তোমাকে দেখেও ভালো না থেকে কি করে পারি? তা তোমরা সবাই কেমন আছো? এই তো বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তা তুই না বলেছিলি 4 দিন পরে তুই আসতে পারবি? আসলে স্যারকে বলে একটু আগেই ছুটি পাইছি, তাই চলে আসলাম। এইদিকে ওরা কথা বলতে বলতে ভুলেই গেছে আহাদের সাথে আরও একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ আহাদের বাবা আজাদকে খেয়াল করে আর আহাদকে জিজ্ঞেস করে, আহাদ, তোর সাথে এই ছেলেটা কি? তাকে তো ঠিক চিনতে পারলাম না। ও বাবা, তোমাদের তো বলাই হয়নি, ও আজাদ আমার খুব ভালো বন্ধু আর দোস্ত। এরা হলো আমার বাবা মা আর পরিবারের সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোই আছি। তা বাবা, আমাদের গ্রামে এসে তোমার কেমন লাগছে? না আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। আপনাদের এই সবুজে ঘেরা শস্য শ্যামলা গ্রামটা আমার মন কেড়ে নিয়েছে। তুমি আমাদের এই ছোট্ট গ্রামে এসেছো, আমরা অনেক খুশি বাবা। আর বাবা, একদম চিন্তা করবে না, এটা নিজের বাড়ি মনে করে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না।
এভাবে ওরা সবাই কথা বলে বাড়ির ভিতরে চলে আসে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে আগে থেকে পুরো বাড়ি সাজাচ্ছে ডেকোরেটরের লোকজন। বাড়ির ভিতরে আসার পরে আহাত, তুই আজাদকে নিয়ে তোর রুমে যা, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা মা, ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি করো, আমাদের পেটে ক্ষুধার কারণে চুহা দৌড়াচ্ছে। আরে বাবা, তোরে একটু বস, আমি যত তাড়াতাড়ি পারি খাবারের ব্যবস্থা করতেছি, কেমন? রহিমা বেগম কথাটা বলে চলে যাবে এমন সময় আহাত পিছন থেকে ডেকে বলে, মা, বাড়িতে সবাইকে দেখছি কিন্তু আরবিকে দেখছি না কেন? ও কি হাসপাতাল থেকে বাড়িতে আসেনি? আহাদের মুখে আরোহী নামটা শুনে আজাদের কলিজা কেমন মোচড় দিয়ে ওঠে। আগেই সেই অতীতগুলো হাতছানি দিয়ে ডাকতে থাকে, কিন্তু আজাদকে সেই দিকে সাড়া দিতে না দিয়ে এদিকে আহাদের মা বলে, আরুরি কালকে বিকেলেই এসেছে, আর সকালে পাশের গ্রামে যে খানবাড়িতে আছে না, সেখানে কি যেন একটা দরকারি কাজে গেছে। ও আসলে তো আমার 12টা বাজবে, শপিং করিয়ে দে বলে বলে। হা, সেই তো একটু বলবেই, তোর তো আর বোন নেই, এই তো আমাদের বাড়ির একমাত্র মেয়ে, একটু আদরের বায়না তো করবেই। মা, ও কি টাকা কম কামাই করে নাকি? সরকারি একজন গাইনি ডক্টর, অগণিত টাকা কামাই করে, তাও আমার শপিং ওর চাই। প্রতিটা বোনই এমন হয়, ভাইয়ের কাছে আবদার না করলে ভালোই লাগে না, বুঝেছিস? বুদ্ধু একটা। মিসেস বেগম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আজাদ আহাদকে বলে, দোস্ত, আমি এখান থেকে চলে যাই প্লিজ, আমার না এখানে একদম ভালো লাগছে না, কেমন দম বন্ধ হয়ে আসছে। কি বলিস এসব? তুই এখন চলে যাবি মানেটা কি? হ্যাঁ, আর এখন এই কথা বাবা মা শুনলে কতটা রাখবে ভেবেছিস? কি করব বল, আমার যে একদম ভালো লাগছে না এখানে থাকতে। আমি আগে জানলে কখনোই আসতাম না, আমি যেই কারণে এই গ্রাম ছেড়েছি সেই বিপদের মুখেই আবার পড়তে হবে। হে আল্লাহ, তুই আমাকে রহম করো। দোস্ত, এসেই যখন পড়েছিস তখন একটু কষ্ট করে সহ্য করে নে না কিছুদিন, তাছাড়া সবাই অনেক মন খারাপ করবে তুই এভাবে চলে গেলে। প্লিজ দোস্ত, আমার কথা না হলেও আমার বাবা মায়ের কথাটা একটা ভাব। আহাদের কথা শুনে আজাদ কি যেন ভেবে আর কিছু বলল না। এদিকে মিসেস বেগম খাবার পাঠিয়ে দিলে ওরা পেট ভরে খেয়ে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে, কেননা হালকা হালকা শীতে কাঁথা ছাড়া থাকা অসম্ভব। বেশ কিছুক্ষণ পরে আরোহী এসে ওর চাচিকে বলে, চাচিমা, তোমার বজ্জার ছেলে কবে আসবে বলো তো? আমার যে আর শপিং করার তর সইছে না। কবে আসবে? কবে আমি ওর পকেট খালি করব? আরে পাগলি মেয়ে, তুই তো বাড়িতে ছিলি না, তাই জানিসও না। আহাত সকালে বাড়িতে এসেছে। কি? তোমার ছেলে এসেছে, অথচ আমাকে একবারের জন্য বলেনি? ওকে তো আমি মেরেই ফেলবো, দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরোহী উপরের কথাটা বলে সেখান থেকে চলে আসে আহাদের রুমে। এদিকে আহাদ আগে ঘুম থেকে উঠে ছাদে চলে গেছে। এদিকে আজাদ কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেটা দেখে আরোহী বলে, 2 দিন পরে বউ আসতেছে আর উনি এখনো কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরোহী কথাটা বলেই আজাদের উপর থেকে কাঁথাটা একটান দিয়ে সরিয়ে ফেলে দেয়। আজাদ গভীর ঘুমে আচ্ছন্ন। সেই চিরচেনা মুখটা চোখের সামনে দেখে নিজের অজান্তে দুফোঁটা জল বেয়ে পড়ে আরোহীর গাল বেয়ে। আরোহী এভাবে আজাদকে দেখবে কখনো ভাবতেই পারেনি। আরোহী আজাদকে ডাক না দিয়ে আজাদের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। এমন সময় আহাদ রুমে ঢুকে আরোহীকে পিছন থেকে বলে, ওই শাকচুন্নি, তুই মনে হয় আমি মনে করে আমার বন্ধুর উপর নির্যাতন শুরু করেছিস, তাই না? আহাদের কথা শুনে আরোহী চোখ মুছে নেয়, যেন আজাদ কিছু বুঝতে না পারে। আর বেশি খুশি মনে আরোহী বলে, ওই কালো ভূতের নানা, তুই সে সকালে এসেছিস, আমাকে একবারও বলিসনি কেন? জানিস আমি শপিং করব বলে সে কবে থেকে অপেক্ষা করে আছি। আরে বোন, আমি তো আর তোকে মানা করে নিজে শপিং করিয়ে দেব না, তাই না? আর আমি হুট করেই এসেছি, যার জন্য তোকে বা কাউকে জানাইনি। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে বিকেলে আমাকে নিয়ে কিন্তু শপিং করতে যেতে হবে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, যেমনই। আর তাছাড়া আমরা কিছু নিয়ে আসতে পারিনি, তাড়াতাড়ি আসার কারণে, তাই কিছু জিনিস আমাদেরও কিনতে হবে। এভাবে ওরা কথা বলতে থাকে। এক পর্যায়ে আরোহী ভুলে গেছে যে আজাদ সেখানে আছে।
হঠাৎ আজাদের কথা মনে পড়তে আহাতকে জিজ্ঞেস করে, আচ্ছা আহাত, এই লোকটা তোর বন্ধু কিভাবে হলো? আর চেনা নেই জানা নেই একটা লোককে বাড়িতে কিভাবে নিয়ে আসিস? তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কি কখনোই হবে না? কি বলিস এসব? হ্যাঁ, ও আমার বন্ধু, আর ওকে আমি সেই 2 বছর ধরে চিনি। ওর না আপন বলতে পৃথিবীতে কেউ নেই। ও একটা এতিম ছেলে, ও কোথাও যায় না, তাই তো আমার সাথে নিয়ে এসেছি যেন একটু ভালো লাগে। আহাদের কথায় আরোহী বেশ খানিকটা অবাক হয়ে যায়। যার পরিবার বলতে সব আছে, তাহলে এতিম কেন বলবে? তাই আহাদকে আবারও জিজ্ঞেস করে, সে এতিম মানে? কি বলছিস এসব? হ্যাঁ, সকালে কি গাঁজা খেয়ে এসেছিস নাকি? আরে বোন, আমি গাঁজা খাবো কেন? আসলে ও একটা এতিম ছেলে, এমনকি আমি ওকে কখনো বাড়িতে যেতে দেখিনি। বাড়িতে যেতে না দেখলে কি হবে? মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে তো ঠিকই দেখেছিস। আর এমনিতেই মুখ দেখতে তো মনে হচ্ছে 1 নম্বরের লুচ্চা একটা ছেলে। জানি না কখন আবার আমাদের উপর আক্রমণ করে বসে। আরোহী, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাকে সেদে কোনো মেয়ের সাথে কথা বলানো যায় না, আর তুই বলছিস সে নাকি লোচ্চা? আমি কখনো ওকে প্রেম ভালোবাসার মায়ায় জড়াতে দেখিনি। দেখ আহাত, আমি না মানুষের মুখ দেখেই বলে দিতে পারি কে কেমন। সো আমার কাছে কাউকে ভালো সাজতে আসাবি না। ওদের কথা এত সময় চুপটি করে শুনছিল আজাদ। চোখ বেয়ে বেয়ে জল পড়ছিল, তবুও কিছুই বলছিল না। আবার কলিজায় লাগা কথাগুলো সহ্য হচ্ছিল না, তাই বিছানা থেকে উঠে আহাদকে বলে, দোস্ত, আগে যদি বলতি এভাবে অপমান হতে হবে, তাহলে কখনোই এখানে আসতাম না। দোস্ত, তুই আমাকে অনুমতি দে, আমি চলে যাই। তোকে আমার জন্য অনেকের কথার সম্মুখীন হতে হচ্ছে। দেখ দোস্ত, এমনভাবে বলবি না। আমার বোন তোকে চেনে না, তাই এভাবে বলছে। প্লিজ কিছু মনে করিস না। আহাত, একটা কথা ভালো করে শুনে রাখ, এসব লুচ্চামার্কা মানুষ যে আমার সাথে কখনো কথা বলতে না আসে। নিজের হাতে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাব, তবু আপনার সাথে কথা বলতে যাব না। নিশ্চিত থাকতে পারেন, এতিম হতে পারি, কিন্তু মুখের জবান কখনো নড়চড় হয় না। আজাদ কথাটা বলেই সোজা ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে আরোহী খুব ভালো করেই বুঝে যায় একটু বেশিই বলে ফেলেছে। আর আহাদ আরোহীকে বলে, আমি তোর থেকে এমন ব্যবহার আশা করিনি। আমার অসহায় বন্ধুকে এভাবে অপমান করবি ভাবতেও পারিনি। ও সারাক্ষণ মন খারাপ করে অন্ধকারে নিজেকে আটকে রাখতো, তাই আমি একটু সুখের আভাস পাওয়ানোর জন্য ওকে নিয়ে আসি। কিন্তু এখন তো দেখছি ওকে খুশির পরিবর্তে কষ্ট দিচ্ছি। বাদ দে এসব কথা। আর আমি গেলাম, তুই কিন্তু বিকেলে আমাকে নিয়ে যাবি শপিং করতে। আচ্ছা যা, নিয়ে যাবানি। আর প্লিজ আজাদের সাথে এমন ব্যবহার করিস না, মাত্র তো কয়েকটা দিন। এমনিতে ওর মনে পাহাড় সমান কষ্ট, যা কেউ আজও পর্যন্ত জানেনি। সব কিছুই জানা আছে রে গাধা। ও যে একটা নিমু খারাপ, সেটা আমার থেকে তুই বেশি জানিস না। আচ্ছা, চেষ্টা করব, এখন গেলাম। আরোহী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে কিছু সময় পরে আজাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আহাদকে বলে, দোস্ত, মেয়েটাকে রে এভাবে কথা বলছে? ও আমার চাচাতো বোন, আমাকে সবসময় জ্বালাতন করবে, এটাই ওর সমস্যা। ও, আর পারলে আমার সাথে এমন করতে একটু মানা করে দিস। আমি কষ্ট রাখতে পারবো না। আমার বুকের মাঝে কষ্ট রাখার মেমোরি একেবারে ফুল লোড, যেখানে নতুন করে কোনো কষ্টের জায়গা হবে না। এমন করে মন খারাপ করিস না, চল বাইরে যেয়ে দেখি সবাই কিভাবে বাড়িটাকে সাজাচ্ছে। আহাদ আজাদের হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে আসে। আজাদের মন টানছিল না একটু বাইরে যেতে, তবুও বন্ধুর জোরাজোরিতে যেতে হলো। কিছু সময় বাইরে থেকে ওরা শপিং করার জন্য বের হয়। আজাদ আহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে, তুই গাড়ি না ডেকে এভাবে কারেন্টের খুঁটির মতো দাঁড়িয়ে আছস কেন? হ্যাঁ, আরে ভাই, আমার দজ্জাল বোনকে না নিয়ে গেলে এই বাড়িতে আমার জায়গা হবে না। তুই তো জানিস না এই বাড়িতে ওর দাপট চলে, কেননা আমার বাবা চাচা ওকে খুব ভালোবাসে, একটা মেয়ে মাত্র বলে। দোস্ত, আমি যাব না, তোরা ঘুরে আয়। আমার কেন জানি না ভালো লাগছে না, কেমন মাথাটা ঘুরছে। এটা বললে তো হবে না, তোকে যেতে হবে ব্যাস। তাছাড়া তোর হবু ভাবিও যাবে ওদের সাথে বাসা থেকে। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর, আমার একদম ভালো লাগছে না। তোরা গিয়ে ঘুরে আয়, তাহলেই তো হবে।
আজাদের কোনো কথা না শুনে সাথে নিয়ে যায় আহাদ। আরোহীকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু আজাদ মনের ভুলেও তার দিকেও ফিরে তাকায়নি, যেটা দেখে আরোহী মনে মনে বলে, কি ব্যাপার, যাকে একটা মুহূর্ত দেখার জন্য পাগল হয়ে থাকতো আর আজকে তাকে পাশে পেয়েও ফিরেও দেখছে না। আমি কি তাহলে আগের থেকে অসুন্দর হয়ে গেছি? না, আম্মু তো বলে আমি নাকি আগের থেকে বেশি সুন্দর হয়েছি। তাহলে ও তাকাচ্ছে না কেন? ভালো হয়ে গেছে নাকি? আরোহীর ভাবনার মাঝে আহাদ হঠাৎ করে বলে ওঠে, যেটা শুনে আরোহী বেশ অবাক হয়ে যায়। দোস্ত, ওই যে দেখেছিস বড় বাড়ি দেখা যায়, ওইটা হলো এখানকার সবচেয়ে ধনী মানে খান বাড়ি। তোকে এক সময় নিয়ে যাবানি ঘুরতে, কেমন? আমার এত ঘোরাঘুরি করার ইচ্ছে নেই, জানিসই তো, তাও বলিস কেন? আহাদ, আমি বুঝি না তুই এইরকম একটা মানুষকে আমাদের সাথে কেন নিয়ে আসলি। আর ওই তুই কিন্তু বেশি বেশি বলতেছিস। আমি তোকে বলছি না একদম ওকে ছোট করে কথা বলবি না। আহাদের ধমক শুনে আরোহী আর কোনো কথা বলে না। কিছু সময় পরে ওরা শপিং মলে চলে আসে। আরোহী ফোন করে দেখে আজাদের হবু বউ আগে থেকে বসে আছে কফি শপে, তাই ওরা সেখানে যেতে থাকে। আজাদ যখনই গেট দিয়ে ঢুকতে যাবে ঠিক তখনই আরোহী বলে, আহাদ, তুই জানিস এইসব কফি শপে কফি খাওয়ার সবার জন্য না, কারো কারোর জন্য কিন্তু রঙের দোকানের রংটাই ভালো। তুই কি বলেছিস এসব? আমি কিছুই বুঝি না। তোদের সাথে আসাটাই আমার ভুল হয়েছে। চল দেখ তোর ভাবি কোথায়। তারপরে ওরা সামনে গিয়ে ওদের পেয়ে যায়। আহাদ দেখে ট্রেনের সেই মেয়েগুলো মানে হিমি আর মিমিও আহাদের হবু বধূ আয়েশার সাথে আছে। আজাদকে দেখেই হিমি বলে, এই যে মিস্টার খিটখিটে মেজাজ, এখানে কেন আপনারা? এমনি আসলাম আর কি। তা আপনারা এখানে কেন? আমরা তোর হবু স্বামীর জন্য অপেক্ষা করতেছি, শপিং করতে যাবে বলে, কিন্তু তারা তো আসতেছেই না। ও আচ্ছা, তাহলে চলেন আগে কফি খেয়ে নেই, পরে সবকিছু জানা যাবে। চলেন তাহলে। এই ওয়েটার মামা, এখানে 6টা স্পেশাল কফি দাও তো। কিছু সময় পরে কফি দিয়ে গেলে ওরা খেতে খেতে একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। এইদিকে আজাদের সাথে অন্য মেয়েকে কথা বলতে দেখে কেন জানি না সহ্য হচ্ছে না আরোহী, আবার কিছু বলতেও পারছে না। তারপরে ওরা শপিং করতে চলে যায়। দোস্ত, আমি একটু স্যারের সাথে কথা বলি। এখানে বসে তোরা বরং এর মাঝেই যা কেনাকাটা আছে সেটা সেরে ফেল, কেমন? না না দোস্ত, সেটা তো হবে না। আমার সাথে তো তোকে থাকতেই হবে, এটাই ফাইনাল। আচ্ছা চল, আমাকে একটু শান্তি দিলি না। কত করে বললাম আমার একটু ভালো লাগছে না। তারপরে ওরা যার যার পছন্দ মতো জিনিস কিনতে থাকে। এক পর্যায়ে একটা শাড়ির উপরে চোখ আটকে যায় আজাদের, কিন্তু সেটা যে আরোহীকে বেশ মানাবে মুখ ফুটে বলতে পারে না বেচারা হতভাগা। তবে আরোহী কিভাবে যেন ওই শাড়িটা দেখে পছন্দ করে আর কিনে নেয়। একটা সময় আহাদ আজাদকে বলে, দোস্ত, এখন তোর পছন্দে আমার হবু বউয়ের জন্য বেনারসি শাড়ি কেন। আমি চাই তুই পছন্দ করবি, আর কেউ না। আহাদ, তুই কি পাগল হয়েছিস? একটা অপরিচিত মানুষের পছন্দের শাড়ি তোর বউকে পরাবি? আর তাছাড়া ও নিজেই তো খ্যাত, পছন্দ আর কি করবে? জীবনের বেনারসি কি সেটা শুনেছে নাকি জিজ্ঞেস করতো? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কি মানুষ না? আমাকে বোঝার ক্ষমতা নেই নাকি নিজেকে খুব চালাক ভাবেন কোনটা? আর কাউকে পোশাক দেখে বিচার করবেন না, কেননা কারো কারো পোশাকের পিছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। আহাদ, আমি তোর সাথে কথা বলেছি, ওনার সাথে কিন্তু বলিনি, তাই আলগা কথা বলতে একদম মানা করে দিবি। লুচ্চাদের এই একটা স্বভাব, মেয়ে দেখলে গায়ে পড়ে কথা বলতে আসে। আরোহীর এমন কথা শুনে আজাদ বেশ রেগে যায় আর সেখান থেকে কোনো কিছু না বলেই বাইরে চলে আসে। এইদিকে আহাদ অনেক ডাকার পরেও আজাদ কোনো কথাই শোনে না। সেটা দেখে আহাদ আরোহীকে বলে, আমি বুঝি না আরোহী, তুই ওর পেছনে কেন করে আসিস? দেখার পর থেকে তুই কেন বুঝিস না ওর মন মেজাজ ভালো না? ওর পিছনে পড়ে আছি মানে কি? হ্যাঁ, তোর ওই লম্পট চরিত্রহীন বন্ধুর পিছনে পড়ে থাকতে আমার বই গেছে। এই যে মিস, ছেলেটা যে লম্পট চরিত্রহীন সেটা আপনি কিভাবে বুঝলেন? যদি এইটুকু বুঝিয়ে দিতেন। এটা আমার বোঝার কি আছে? মানুষের চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় কে কেমন। এই যে দেখে, আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে
কত ইনোসেন্ট একটা বাচ্চা। ও, তার মানে আপনি নিশ্চয়ই জ্যোতিষবিদ্যা জানেন মনে হয়। এই হিমি থামতো, ও কেন জ্যোতিষবিদ্যা জানতে যাবে? ও তো একজন ভালো গাইনি ডক্টর। আর আরোহী, এটা কিন্তু মোটেও ঠিক করলি না। ও তো কিছুই কিনলো না। আরে দূর, এইসব ফকিরের আবার কাপড় চোপড় লাগে নাকি? এদের মতো ছেলেরা যখন যা পায় সেটা পড়লেই হয়। তুই কাকে ফকির বলছিস? যাকে তুই কখনো দেখিসনি, যাকে তুই চিনিস না, এমনকি যার সম্পর্কে কিছুই জানিস না, তাকে কিভাবে ফকির বলিস? আরোহী, আমি তোর থেকে এটা আশা করিনি। আর আয়শা, তুমি একটু আমার বন্ধুর জন্য প্যান্ট শার্ট আর পাঞ্জাবি পছন্দ করো তো, যেন আমার সাথে ম্যাচিং হয় আর আমার বোনেরা পটে যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আসো তোমরা আমার সাথে। এইদিকে আরোহী আহাদের বলা মেয়ে পটানোর কথা শুনে বেশি হাসি এনে বলে, তোর এই বন্ধুকে দেখে পড়বে মেয়ে, তাও আবার বিয়ে বাড়িতে? খুব হাসি পাচ্ছে আমার। দেখো আয়শা, এইভাবে হাসার কি আছে? আর তাছাড়া আজাদ ভাই দেখতে কিন্তু নায়কের থেকেও কোনো অংশে কম না। জিম করা বডিতে যেন আরও আকর্ষণীয় একজন সুদর্শন পুরুষ। ভাবি, তোমার রুচি বলতে কিছুই নেই। তুমি যেমনটা বলছো ওই ফকিরের সাথে তার কোনো মিল নেই। ওকে দেখেই মনে হয় বস্তি থেকে উঠে আসা একটা খ্যাত। তোমার মনের চোখে মনে হয় ময়লা জমেছে, তাই এত সুন্দর একজন পুরুষকে তুমি অসুন্দর বলে লাঞ্ছিত করছো। যাই হোক, চলো সবাই, আজাদ ভাইয়া বাহিরে অপেক্ষা করুক, আমরা বাকি কেনাকাটা শেষ করে আসি। সেটাই বরং ভালো হবে। এই মেয়েটার জন্য মানুষটা রাগ করে চলে গেল। আহারে, তার জন্য তোমার বুঝে একেবারে পরানটা ফাইটটা চাইতেছে। দেখুন মিস আরোহী, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছি না এই ভরা পাবলিক প্লেসে। সো কিছু না বলে চলেন, যে কাজে এসেছি সেটা শেষ করি। সেটাই ভালো হবে। আমারও ইচ্ছে নেই বাপের খেয়ে আপনার সাথে ঝগড়া করে শরীরের শক্তি নষ্ট করার। এভাবে আরো কথা বলতে বলতে ওরা অন্যদিকে চলে যায়। এইদিকে আজাদ বাইরে একটা চায়ের দোকানে বসে মনের কষ্ট বাম পকেটে রেখে চা খাচ্ছে। এমন সময় ওর চোখ যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মধ্যবয়স্ক মহিলার দিকে। আজাদের খুব করে মনে হচ্ছে তাকে গিয়ে জড়িয়ে ধরে বলতে, মাগো, আমার তো কোনো অন্যায় ছিল না, তাহলে কেন তোমার বাকি ছেলের মতো আমাকে আদর ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখলে না? কিন্তু ভাগ্য যে সাথে নেই, তাই সেখানে না গিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে এক ধ্যানে তাকিয়ে থাকে। কিছু সময় পরে সেখান থেকে ওই মহিলা চলে গেলেও আজাদ সেদিকেই তাকিয়ে থাকে। এইদিকে ওরা সবাই এসে আজাদকে ডাকলেও আজাদ শুনতে পায় না। তাই আরোহী বলে, বলেছিলাম এদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এখন মিলল তো আমার কথা। ওইদিকে হয়তো কোনো একটা সুন্দরী মেয়ে ছিল, তাই একধানে তাকিয়ে আছে। আরোহী, তুই একটু থামতো। আর আমি ওকে সবসময় দেখি এভাবে কিছু একটা ভাবে, যখন কারো কথাই ওর কানে পৌঁছায় না। হয়তো ওর সাথে খুব খারাপ কিছু ঘটেছিল। আহাদের কথা শুনে আরোহী মনে মনে বলে, যেটা কারো কানেই পৌঁছায় না। ওর সাথে কি হয়েছিল সেটা তো আমার থেকে আর কেউ ভালো জানে না রে মূর্খের দল। এই আরোহী, তুই আবার কোনো জগতে হারাই গেলি? হ্যাঁ? আর এই আজাদ, এভাবে কত আর ওইদিকে তাকায় থাকবি? তোরা কখন এসেছিস? আমাকে আরো আগে কেন ডাকিসনি? আমার জন্য শুধু শুধু তোদের দাঁড়িয়ে থাকতে হলো। না ভাইয়া, সমস্যা নেই। আর ভাইয়া, আমি ছোট বোন হিসেবে আমার বিয়ে উপলক্ষে এই ছোট্ট উপহার আপনার জন্য কিনেছি। যদি নিতেন তো খুবই খুশি হতাম। এসবের কি দরকার ছিল? বরং আমার উচিত ছিল আপনার জন্য কিছু কেনা, কিন্তু সেটা তো হয়ে উঠলো না। আরে নিয়ে নে, এমন পোশাক তো আর কখনো কিনতে পারবি না। খাস তো আহাদের ব্যাগ বয়ে, তাতে কোনো রকম হয়তো পেটে ভাত জোটে। আরবি, তুই কিন্তু বারবার বেশি বলে ফেলছিস, যেটা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দয়া করে একটু থাম প্লিজ। আহাত, তাকে বলে দিত আমার মতো গরিবের জন্মই তো হয়েছে এদের কথা শোনা আর লাথি গুঁতো খাওয়ার জন্য। আমরা তো মানুষের কাতারেই পড়ি না। আর সব থেকে এতিমদের কেউ দেখতে পারে না, এটা মিথ্যে না।
আজাদ কথাটা বলে চোখ মুছে গাড়িতে গিয়ে বসে। এদিকে আরোহী তামাশা করে বললেও কষ্ট কিন্তু ঠিকই পাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। তারপর ওরা বাসায় চলে আসে আর আয়েশা ও হিমি ওদের বাসায় চলে আসে। আগামীকাল হলুদ সন্ধ্যা। আজাদ রুম থেকে বেরিয়ে যেই না মন নিতে যাবে অমনি ঠাস করে একটা তুলার বস্তার উপরে পড়ে যায়, মানে আরোহীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আরোহী নিচে আর আজাদের ওর উপরে। আজাদ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আরোহীকে তোলার জন্য হাত বাড়ালে আরোহী তো ওর হাত ধরেই না, বরং নিজে নিজে কষ্ট করে উঠেই আজাদের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় আর চিল্লিয়ে বলে, তোর মনে হয় শরম লজ্জা কোনোটাই নেই, তাই না? এভাবে বেহায়ার মতো কিভাবে এখানে পড়ে আছিস এত কিছুর পরেও? হ্যাঁ, আগের লুচ্চামি স্বভাবটা এখনো যায়নি তোর। সরি, আমি আসলে আপনাকে দেখিনি, তাই এমনটা হয়েছে। যদি দেখতাম তাহলে আপনার সাথে ধাক্কা তো দূরেই থাক, পুরো শরীরটাকেই বেঁধে রাখতাম যেন আপনার মতো বেইমানের সাথে স্পর্শ না হয়। ওই, তুই কাকে বেইমান বলছিস? হ্যাঁ, মনে করে দেখ, বেইমান কে, আমি না তুই? আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, আর অযথা আমার সাথে কথা বলতে আসবেন না বলে দিলাম। আজাদ উপরের কথাটা বলেই আরোহীর সামনে থেকে চলে আসে। আরোহী তো রাগে ফায়ার হয়ে আছে, তবে আজাদের খুব ভালো লাগছে এত বছর পরে হলেও সে প্রিয় মানুষের স্পর্শ পেয়েছে। দেখতে দেখতে দিনটা চলে গিয়ে সন্ধ্যা হয়ে আসে। দোস্ত চল এখন একটু বাইরে থেকে ঘুরে আসি, তোকে তো পুরো গ্রাম দেখাইতে পারিনি এখনো। না রে, আমার তো এই ঘরের বাইরেই যেতে ইচ্ছে করছে না, পারলে আমাকে এই ঘরে বন্দি করে রাখ। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তোকে দেখার পর থেকেই আমার চাচাতো বোনের ব্যবহার কেমন হয়ে গেছে, আবার তুইও কেমন হয়ে গেছিস। তাহলে কি তোরা একে অপরকে চিনিস না? তোরা আবার কিভাবে চিনবি? দেখ দোস্ত, কথা বলে আমার মেজাজটা খারাপ করিস না, আমার একদম ভালো লাগছে না, কেমন জানি লাগছে, মনে হচ্ছে ক্যাম্পে পেয়ে যাই। দেখ ভাই, তুই যত যা বলিস না কেন, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, কথা ফাইনাল। দেখ, তোর বোন কিন্তু বলেই দিল আমি একটা খ্যাত ছেলে, আর এই খ্যাত ছেলে যদি তোর বিয়েতে থাকে তাহলে সবাই তোর রুচিতে থুতু দেবে। আমার জন্য তোর উপরে কেউ কথার তীর ছুরি মারুক, সেটা আমি চাই না। আজাদের কথা শুনে আহাদ কিছু বলতে যাবে তার আগেই আহাদের মা এসে পিছন থেকে বলে, কে কোথায় যাচ্ছে? হ্যাঁ আজাদ, এই কথাটা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি। তুই আমার ছেলের বন্ধু, মানে আমার ছেলের থেকেও কোনো অংশ কম না, তাই আমাকে কিন্তু একদম রাগিও না। চলে যাবার কথা বললি। আচ্ছা আন্টি, ঠিক আছে, রাগ করেন না, আমি না হয় বিয়ের কাজ শেষ করেই চলে যাব, তাহলে তো আপনি খুশি? অনেক খুশি। খবরদার আর কখনো চলে যাবার নামও মুখে আনবে না। আর আজাদ, তোমার ঠোঁটটা কাটলো কিভাবে? রহিমা বেগমের কথা শুনে আজাদ বেশ চিন্তায় পড়ে যায়। এখন কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। ও বুঝতেই পারেনি আরোহীর দেওয়া থাপ্পড়ের আঘাতে ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। আজাদ বুদ্ধি খাটিয়ে বলে, আসলে আন্টি, হয়েছে কি, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অন্যমনস্ক থাকার কারণে দরজার সাথে বাড়ি লেগে ঠোঁটটা একটু কেটে গেছে, ও তেমন কিছু না। একটু সাবধানে চলবে না? দেখতো কেমন কেটে গেছে। দাঁড়াও, আমি আরুরিকে বলছি তোমার ঠোঁটে ড্রেসিং করে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। না না আন্টি, সেটার আর দরকার হবে না, আমি নিজেই ড্রেসিং করে নেবনি। আর আহাত তো আছেই, কোনো সমস্যা হবে না, শুধু শুধু তাকে কষ্ট দিয়ে কি লাভ? আরে বেটা, ওটা হলো ডক্টর আর রোগীর সেবা করার প্রাইভেট ডক্টরের দায়িত্ব, এতে ওর আবার কিসের কষ্ট? হ্যাঁ মা, তুমি আরোহীকে বলো গিয়ে। আচ্ছা, আমি আরুরিকে পাঠিয়ে দিচ্ছি, তুই এখানেই থাক কেমন? রহিমা বেগম উপরের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে আহাদ আজাদকে জিজ্ঞেস করে, আজাদ একটা কথা সত্যি করে বলতো, তোর ঠোঁটে এভাবে কাটলো কেমনে? আর তুই তো অন্ধ না যে এভাবে হঠাৎ করে ঠোঁট কাটবে। আরে বেটা, আমি তো বললাম বেখেয়ালি হয়ে বের হওয়ার সময় এমন করে কেটে গেছে, এটা নিয়ে এত কথা কেন বলছিস? হ্যাঁ, এ থেকে কত বড় বড় ক্ষত হয়েছে, তাই কিছু হয়নি? না না, সেটা বললে তো হবে না, তোকে বলতেই হবে এভাবে তোর ঠোঁট কাটলো কিভাবে। আহাদের কথার জবাবে আজাদ কিছু বলছে না দেখে আরোহী ভিতরে আস্তে আস্তে বলে, আরে গাধা, তুই এই সামান্য বিষয় বুঝতে পারছিস না কিভাবে ঠোঁট কাটলো? তোর এই খ্যাত মার্কা বন্ধু মনে হয়
কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে গিয়েছিল, তাই তো ঠোঁটের রক্ত বের করে চিহ্ন করে দিছে। ওই শাকচুন্নি এত কথা না বলে মা যে কারণে তোকে এখানে পাঠিয়েছে সেটা করে বিদায় হ, বুঝেছিস? শোন আহাত, আমি হলাম একজন গাইনি ডাক্তার, কোনো খ্যাত ছেলেকে চিকিৎসা করার ডাক্তার না। আর তাছাড়া তোর বন্ধুকে আমি চিকিৎসা করব সেটা ভাবলি কি করে? আপনার সেবা আমার লাগবেও না, আমি নিজের যত্ন নিজেই করতে পারি। এই হাত ফার্স্ট এড বক্সে আমি ড্রেসিং করে নিচ্ছি। তারপরে আর কোনো কথা না বলে আজাদ একাই তুলার সাথে ওষুধ লাগিয়ে কাটা জায়গায় ভালো করে পরিষ্কার করে নেয়। তারপর একটা ক্রিম লাগিয়ে রাখে ব্যান্ডেজ ছাড়া। আজাদের এমন কাজ দেখে আরোহী মনে মনে ভাবে, ও কি তাহলে আগের থেকে আসলেই পরিবর্তন হয়েছে? আগে তো একটু কিছু হলে আমি না করে দিলে সেভাবে রাখতো না। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আজাদ, তুই কি আমার সাথে বাইরে যাবি নাকি এখানেই থাকবি? কোনটা? চলো যাই, একটু ঘুরে আসি। তবুও যদি এলাকার সুন্দরী মেয়েদের সাথে একটু লুচ্চামি করা যায়। এমনিতেই লুচ্চার খেতাব তো পেয়েই গেছি। তারপরে আর কোনো কথা না বলে ওরা রুম থেকে বের হতে নিলেই আরোহী ওদের সামনে দৌড়ে এসে আহাতকে বলে, আইসে ঢং করতে। ওই শাকচুন্নি, তুই না একা একাই ঘুরে আসলি? আমি এসে শুনলাম কই, আমাকে তো বললি না। তুই কি বাড়িতে ছিলি নাকি? আর তাছাড়া কালকে আমি খান বাড়িতে গেছিলাম একটা কাজে। জানিস আহাত, ওই বাড়ির না একটা ছেলে ছিল, একেবারে বাজে চরিত্রের। পরিবারের কেউ তাকে দেখতে পারতো না। আমি শুনেছি শালায় নাকি কোন মেয়ের সর্বনাশ করতে গিয়ে ধরা করেছিল, আর মেরে ধরে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। দেখুন, আমার মনে হয় কারো সম্পর্কে ভালো করে জেনে এভাবে বাজে মন্তব্য করা ঠিক না। হতেও পারে আমরা হামেশা যা দেখি সেটার পিছনেও অনেক রহস্য লুকিয়ে থাকে। ওই চুপ, তোরে আমি কথা বলতে বলিনি। তোর কথা শুনলেই আমার বমি আসে। শালা কেউ ভূত একটা। আহাত, তুই লাগেজ বহন করা ছেলেকে কিভাবে নিজের বন্ধু বানালি? হ্যাঁ, কুলেতে সবসময় তাতে মর্যাদায় রাখার চেষ্টা করবি, কখনো তার থেকে বেশি উপরে তুলবি না, তাহলে ঘাট থেকে নামবে না। আরোহীর কথা শুনে আজাদ মনে মনে বলে, হায় রে মানুষ, একটা সময় যে মানুষটার একটা কথা না শুনলে তার রাতে ঘুম হতো না, আর সে আজ বলে কিনা তার কথা শুনলেই বমি আসে। সবই আল্লাহর ইচ্ছা। আর ওই, তুই কি বললি? আজাদ আমার লাগেজ বহনকারী মানে? তুই জানিস ওকে? জানবো না কেন? ও তোর ক্যাম্পে সবার এটা সেটা বহনকারী। আরে গাধা, ওকে তুইও হয়তো আমার থেকে বেশি চিনিস না, এমনি প্যাচাল পারছিস। তোর কোথাও ভুল হচ্ছে। তুই যা ভাবিস ও আসলে তা। আহাদ পুরো কথাটা শেষ করার আগেই আজাদ ওকে বলে ওঠে, যেটার জন্য আহাদের আর না বলা কথাটা বলা হয় না। এই, তোর না বাইরে যাওয়ার জন্য পরানটা উথাল পাতাল করছিল? তাহলে এখনো বসে আছিস কেন? হ্যাঁ, চল তাড়াতাড়ি। চল। আর আরোহী, চল, যদি যেতে চাস তবে প্লিজ আমার এতিম বন্ধুটাকে রাস্তার সবার সামনে অপমান করিস না। সেটা ভেবে দেখব। আর যে যেমন ব্যবহার পাওয়ার যোগ্য তাকে ঠিক তেমন ব্যবহারই উপহার দিতে হবে। আরোহীর কথার জবাবে আজাদ হাজারটা জবাব দিতে পারত, কিন্তু বন্ধুর জন্য সেটা দিতে পারল না। তাই ঠোঁটের কোণে আসা উচিত কথাগুলো মনের গহীনে জমিয়ে রাখলো। হয়তো ফেরত দেবে কোনো একদিন, যেদিন আজাদের সুদিন আসবে। তারপরে ওরা বাইরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে থাকে। আহাদ আজাদকে নিয়ে ওদের বাড়ির কাছে একটা নদীর তীরে আসে। দোস্ত, এটা হলো আমাদের এখানকার বিখ্যাত নদী। আবার বলতেও পারিস জায়গা জমি খেকো নদী। এই শালায় যে কত মানুষের কত কি কেড়ে নিয়েছে তার হিসাব নাই। আরে গাধা, তুই কাকে কি বলে বুঝাচ্ছিস? মেরে ভাই যে কিনা একসময় এখানকার নায়ক ছিল। আচ্ছা দোস্ত, এই নদীটা কি আগের থেকে এখানে নাকি অন্য কোথাও ছিল? দোস্ত, এই নদীর নাম হলো যমুনা নদী। এই নদী আগে আমাদের এখানে থেকে অনেক দূরে ছিল। আমরা সারা দিন হেঁটে হেঁটে নদী দেখতে যেতাম। এখন 30 মিনিটও লাগে না নদীর সৌন্দর্য দেখতে আসতে। তবে যাই বলিস না কেন,
নদীর পাড়ের এই হিমেল বাতাসটা কিন্তু মন ছুঁয়ে যায়। এই কারোর কোলে মাথা রেখে যদি শুয়ে থাকতে পারতাম, কতই না আনন্দ হতো। শখ কত। আহার, দেখেছিস তোর বন্ধুর মনে শুধু লুচ্চামি আর লুচ্চামি। ও আবার কখন লোচ্চামি করলো? ও তো শুধু ওর মনের ভাব প্রকাশ করেছে, ভুল তো কোনো কিছু বলেনি, তাই না? তাই বলে একটা মেয়ের সাথে থাকতে এভাবে বললে সেটা কি লুচ্চামির খাতায় পড়ে না? দেখুন মিস আরোহী, নিজের মতো করে অন্যকে ভাবলে যেমন দেখা যায়, কিন্তু অন্যের মতো করে দেখলে কিন্তু সে আসলে তেমন না। তার মানে তুই বুঝাতে চাইছিস আমি তোর মতো লুচ্চি? সেটা আবার নতুন করে বলার কি প্রয়োজন আছে নাকি? আজাদের কথা শুনে আরোহী তো তেলে বেগুনে জ্বলে ওঠে, যেটা দেখে আহাদ বলে ওদের উদ্দেশ্য করে, এই তোরা কি একটু থামবি প্লিজ? কি শুরু করেছিস এসব? হ্যাঁ, যেন তোরা দুজনে একে অপরের চিরশত্রু। তোর বন্ধুকে বল যেন আমার সাথে কথা বলতে না আসে। আমার আবার এত শখ নেই যে কারোর সাথে কথা বলতে। আমার বুঝি খুব ইচ্ছে আপনার সাথে পড়ে থেকে কথা বলার, তাই না? আবার শুরু করলি? ওই আরোহী, তুই তো ওর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস, এখন ওর কি দোষে? এখন আমার দোষ তাই না? যা, তোদের সাথে কথা বলবো না, গেলাম আমি। থাক তুই তোর খ্যাত বন্ধুকে নিয়ে, আর খ্যাতের বাচ্চা তোকে তো আমি দেখে নিব। আরোহী কথাটা বলেই পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। পিছনে ওরাও চলে আসে, কেননা আরোহী একটা মেয়ে, আর বুঝতেই পারছেন একটা মেয়ে একা রাস্তায় চললে কত রকমের সমস্যা হতে পারে। কিছু দূর আসার পরে আজাদ বেশ বুঝতে পারে আরোহী ইচ্ছে করে খানবাড়ির দিকের রাস্তায় যাচ্ছে, তাই আজাদ আহাদকে বলে, আহাদ, আমার তো আসার সময় ওই দিকের রাস্তা দিয়ে আসলাম, তাহলে আবার যাওয়ার সময় এই দিক দিয়ে যাচ্ছি কেন শুনি? দেখ ভাই, আমি তো আর যাচ্ছি না। মহারানী রাগ করে যেদিকে যাবে আমাকেও তো ঠিক সেদিকে যেতে হবে, তাই না? আর সমস্যা নেই, এখান দিয়েও আমরা যেতে পারবো। তাছাড়া তোকে খানবাড়িতে দেখিয়ে নিয়ে যেতে পারবো। আহাদের কথা শুনে আজাদের কলিজা নাড়া দিয়ে ওঠে, কেননা ওই দিক দিয়ে যাওয়ার সময় কেউ যদি আজাদকে দেখে চিনে ফেলে তাহলে কি হবে। তাই আজাদ আবারও বলে ওই পথে না যেতে, কিন্তু আরোহী তো সেটা শোনার পাত্রী নয়। আজাদের বেশ রাগ হচ্ছে আরোহীর উপরে, কেননা আরোহী ইচ্ছে করে এমন করেছে। ওরা হাঁটতে হাঁটতে খানবাড়ির কাছে আসতেই আজাদ পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে নেয়, যেন কেউ বুঝতে না পারে। আজাদের এমন অবস্থা দেখে আহাদ অবাক হয়ে বলে, কিরে আজাদ, তোর আবার কি হলো? হ্যাঁ, এভাবে মেয়ে মানুষের মতো মুখ ঢেকে ফেলেছিস কেন রুমাল দিয়ে? দেখ, তোর বন্ধুকে আবার কেউ যেন চোর মনে করে ধরে পিটুনি না দেয়। আরোহী কথাটা বলেই হাসতে থাকে। এদিকে আজাদ কিছু বলতে যাবে, তার আগেই খানবাড়ির গেট দিয়ে বের হন মিসেস রেহানা চৌধুরী, আর বের হয়েই আরোহীকে দেখে বলে, আরে আরোহী যে, তুই এখানে কি মনে করে? আর তোর পিছনে এরা কারা? মিসেস চৌধুরীর কথা শুনে আরোহী মনে মনে ভাবে সুযোগ এসেছে আজাদকে শাস্তি দেবার, তাই বাহানা করে বলে, আন্টি দেখো না, এটা হলো আমার চাচাতো ভাই, আর ওই ছেলেটা কোথা থেকে আমাদের পিছু নিয়েছে। দেখে তো মনে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আরোহীর কথা শুনে আজাদের মাটির নিচ থেকে তো মাটি সরে যায়। এমন অবস্থা, আর আহাদের কথা কি আর বলবো, সে তো অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি, এই ছেলের এত বড় সাহস তোকে হেনস্থা করে? দাঁড়া দেখাচ্ছি ইভটিজিং করার শাস্তি কি। এই তোরা কে কোথায় আছিস? এই ছেলেকে ধরে উত্তম মাধ্যম দে তো। সাহস কত বড়, আমাদের গ্রামের মেয়েদের বিরক্ত করে। আরোহী, তুই এটা কি বললি? ও তোকে কখন বিরক্ত করেছে? হ্যাঁ, আহাত, এখন আর ওকে ভয় করে এমন করে বলতে হবে না। এখন যা করার আন্টি করবেন। আরোহীর কথা শেষ হতে না হতে রেহানা চৌধুরীর কথা মতো বাড়ির ভিতর থেকে দুজন ছেলে এসে আজাদকে ধরে মারতে শুরু করে। মারতে মারতে পুরো শরীর রক্তে লাল হয়ে ওঠে, তবুও আজাদ নিজের নাম ও মুখ থেকে রুমাল সরায় না। আহাদ অনেকভাবে পুছিয়েও কাউকে বোঝাতে পারে না। দেখ, আমার সাথে পাঙ্গা নিয়ে কেমন শাস্তি পেতে হয়। আমার সাথে সাথে পাঙ্গা, তাই না? এত মারের পরেও আজাদ স্থির দাঁড়িয়ে আছে দেখে রেহানা চৌধুরী বলে, ওর শরীর নিশ্চিত কোনো গন্ডারের চামড়াই মোড়ানো, তাই এত মারের পরেও কিছুই হচ্ছে না। এই তোরা ওকে নিয়ে আয়, নদীর ধারে ফেলে দিয়ে। রেহানা চৌধুরীর এমন আদেশ শুনে আহাদ আর কিছু না ভেবে আরোহীকে বলে, এই আরোহী, তুই প্লিজ বল ওকে ফেলে না দিয়ে আসতে।
আর আরোহী, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমার সামনে আমার বন্ধুকে মিথ্যা বলে এভাবে মায়ের খাওয়ালি, কি দোষ ছিল ওর? ওর প্রাপ্য শাস্তি ও পেয়েছে। খুব লাগতে এসেছিল না আমার সাথে? এখন বুঝুক কেমন লাগে। আরোহী, এসবের মানে কি? এই ছেলেটা ওর পরিচিত, তাহলে তুই কেন বললি ও তোদের বিরক্ত করছে? ওর এই শাস্তিটা পাওয়ার দরকার, তাই সুযোগটা কাজে লাগালাম। সাহস কত বড়, আমার সাথে পাঙ্গা নিতে আসে? এটা তুই ঠিক করলি না। একটা নির্দোষ ছেলেকে এভাবে মায়ের খাওয়ালি। একদিন এভাবেই আমি আমার ছেলেকে হারিয়েছি। রেহানা চৌধুরীর কথা শুনে আরোহী বেশ অবাক হয়ে যায়। এইদিকে আজাদ দাঁড়িয়ে থাকতে পারছে না, মুখ দিয়ে রক্ত পড়ছে। তবুও খুব কষ্ট করে আহাদকে বলে, আহাত প্লিজ চল এখান থেকে, আমার খুব কষ্ট হচ্ছে। আজাদ, তুই একটু কষ্ট করে থাক, আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে ভাই, এটা গন্ডারের চামড়ায় মরানো শরীর। ছোট থেকে একে অন্যের দেওয়া কষ্ট সহ্য করে শক্ত হয়ে গেছে, তাই এখন আর কোনো কষ্ট হয় না। চল এখান থেকে। আরোহী, এই ছেলের কি নাম বললে যেন? কি আবার আজাদ? আন্টি, ওর নাম আজাদ, আমার বন্ধু। এখানে আমার বিয়েতে এসেছে, কিন্তু জানি না আরোহী কেন এরকম করলো ওর সাথে। আজাদ, দাঁড়াও, আমার বাড়িতে ওষুধ আছে, ওকে ভিতরে নিয়ে আসুন। ড্রেসিং করলেই সব ঠিক হয়ে যাবে। সেটার আর দরকার হবে না। আর তাছাড়া গুরু মেরে পিণ্ডদান করে কি লাভ? এই আহাত, চল তো এখান থেকে। আজাদ কথাটা বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। খুব কষ্ট হচ্ছে হাঁটতে, মুখের রুমালটাও রক্তে লাল হয়ে গেছে। আজাদের এমন অবস্থা দেখে আরোহীর বেশ কষ্ট হয়, কিন্তু সেই কষ্টকে ভাবনায় আসতে না দিয়ে, আন্টি, তোমরা কিন্তু বিয়ের দিন সবাই আসবে আমাদের বাড়িতে, আমি বলে গেলাম। যাব। আমার ছেলে যদি থাকতো তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। তোকেও আমার ছেলের বউ করে নিতাম। তোমার ওই চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে আমার বইয়ে গেছে। থাকো, আমি গেলাম। আর তোমরা সবাই এসো কিন্তু বিয়েতে। আরোহী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে রেহানা চৌধুরীর কেন জানি খুব কষ্ট হচ্ছে। আজাদকে এভাবে শাস্তি দিয়ে ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। রেহানা চৌধুরীকে এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে তার বড় ছেলে আরিফ বলে, মা, তুমি এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে কি এমন চিন্তা করছো? হ্যাঁ, তোমার কি হয়েছে বলো? আরিফ, জানিস আজকে আরোহী আর ওর চাচাতো ভাই আহাদের সাথে একটা ছেলে এসেছিল, নাম বললো আজাদ। ছেলেটাকে বিনা দোষে আমি শাস্তি দিয়েছি। তারপর থেকে কেন জানি আমার খুব খারাপ লাগছে। তোমার মাথাটা না একবারেই গেছে। আজ নাম শুনলেই কেমন যেন হয়ে যাও। কে আগে তো এমনটা কখনো মনে করো নাই? আগে ছেলেটার সাথে সবসময় অন্যায় করেছি, একটুও ভাবিনি তোরাও যেমন আমার পেটের সন্তান, ও তো তেমনি আমার পেটের সন্তান। আমি কি করে পারলাম এমন করতে ওর সাথে? দেখো, এসব ভেবে শুধু শুধু কষ্ট না পেয়ে চলো ভিতরে যাই। আরোহী বাবা সবাইকে দাওয়াত করেছে, সেখানে যেতে হবে, তাই কিছু কেনাকাটা করতে হবে। আরিফের কথা শুনে রেহানা চৌধুরী আর কিছু না বলে সেখান থেকে আরিফের সাথে ভিতরে চলে আসে। এইদিকে আহাদ দ্রুত আজাদকে বাড়িতে নিয়ে আসে, কেননা আহাদ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আরোহীকে আজাদের ট্রিটমেন্ট করতে হবে। আজাদের এই অবস্থা দেখে আহাদের বাবা মা সহ সবাই এগিয়ে এসে প্রশ্নের পর প্রশ্ন করতে শুরু করে। আহাদ, এটা আমি কি দেখছি? তোরা তো ভালো মানুষ বের হয়ে গেলি ঘুরতে, আর এখন আজাদের এই অবস্থা কিভাবে হলো? হ্যাঁ, ও তো আসার সময় এক জায়গায় দেখি মারামারি বেজেছে, তো আমাদের নায়কের তো দয়ার শরীর, সে গেল তো তাদের মারামারি থামাতে, ব্যাস ওদের লাঠি এসে ও শরীরে পড়তে এমন হয়ে গেছে। ইস, তুই একটু বুঝবি না? তোর মাথায় আসলে বুদ্ধি হবে না? এখন ওর বাবা শুনলে কি বলবে? দুঃখের বিষয় মা, ওর কোনো বাবা মা নেই, ও এতিম বলে আমি জানি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা নাকি আরোহীকে ওকে বলো ড্রেসিং করে দিতে বলবা? তুই ওকে তোর রুমে নিয়ে যা, আমি আরুরিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ওই শাকচন্নিকে পাঠাও। আহাদ কথাটা বলেই আজাদকে রুমে নিয়ে যায়। এদিকে আরোহী বাড়ির ভিতরে পা রাখতেই রহিমা বেগম বলে ওঠে, আরুরি, তুই তাড়াতাড়ি আহাদের রুমে যা। আজাদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে, ওকে ড্রেসিং করিয়ে দিতে হবে। আমি কোনো ছোট লোকের চিকিৎসা করতে পারবো না। তোমার ছেলেকে ওকে হাসপাতালে নিয়ে যেতে বলো। এই আরোহী, এটা কেমন কথা? হ্যাঁ,
বাড়িতে একটা মেহমান অ্যাক্সিডেন্ট করেছে আর তুই তার চিকিৎসা না করে উল্টো পাল্টা কথা বলছিস? তোকে কে এই জন্য ডাক্তার বানিয়েছে নাকি? হ্যাঁ, যা তাড়াতাড়ি চিকিৎসা শুরু কর। রহমান সাহেবের কথার উপরে আরোহী কোনো কথা বলতে না পেরে রাগী মুড নিয়ে আহাদের রুমে আসে। কেননা আরোহী রহমান সাহেবকে সেই ভয় পায়। এইদিকে আহাদের রুমে এসেই বলতে শুরু করে, ওই আহাতে বাচ্চা, তুই ভাবলি কি করে আমি ওকে সেবা করব? হ্যাঁ, যা ওকে নিয়ে পশু ডাক্তারের কাছে যা। আরবি দেখ, তুই যে উল্টো পাল্টা কথা বলিস তো আমি কিন্তু বাবাকে বলে দেব তুই নাটক করে আজাদকে মায়ের খাওয়াছিস। না না, সেটা বলার দরকার নেই। তুই আমার রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আমি ওকে জন্মের শিক্ষা দিচ্ছি। দেখ আরোহী, ও এমনিতেই কখনো খুশি মনে থাকে না, তবুও তুই ওর সাথে এমন করস। আমি ওকে কখনো হাসতে দেখিনি। আরে বেটা, ওর মুখে হাসি দেখলে সবাই দৌড়ে পালাবে, তাই হয়তো হাসে না। আরোহীর সাথে ফালতু কথা না বলে আহাদ দৌড়ে গিয়ে আরোহীর রুম থেকে মেডিসিন বক্স ও এইডস বক্স নিয়ে আসে। এই যে নে ধর, আর ঠিক মতো চিকিৎসা কর, তখন মিথ্যা না বললে এমনটা হতো না। আচ্ছা রবি, একটা কথা বল, আজাদ আমার সাথে আমাদের বাড়িতে আসলো এই প্রথম, তাহলে তুই ওর সাথে কেন এমন করতেছিস? আমার ভালো লাগে তাই। এতে তোর কোনো সমস্যা? হ্যাঁ, কথা না বলে চুপচাপ ওকে ধরে থাক, না হলে ইনজেকশন দেখেই দৌড়ে পালাতে পারে। আমার বন্ধু এত ভীতু না যে পালিয়ে যাবে, বুঝেছিস? এখন কথা না বলে কাজ কর। ইস, আজকে যদি ওর বাবা মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ওকে জড়িয়ে ধরে কাঁদতো, কতই না সেবা করতো। আহাদের এমন কথা শুনে আরোহী মনে মনে বলে, আরে বেটা, যে ওকে মায়ের খাওয়াইলো সেই তো ওর মা, আর ছোটকাল থেকে ও মায়ের খেয়েই আসতেছে। মনটা চায় ওকে গলা টিপে মেরে ফেলি। এভাবে আরোহী নানান কথা ভাবতে ভাবতে সুন্দর করে আজাদের ট্রিটমেন্ট করে। আজাদ অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছে। আজাদের খুব ইচ্ছে হচ্ছে আরোহী এভাবেই ওকে সারা জীবন ধরে রাখো। আহাত, ওকে বলে দে এই ওষুধগুলো যেন নিয়মিত খায়, না হলে আমার কিছু বলার নেই। সে আমি খাওয়াবানি, সেটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। ওকে নিয়ে চিন্তা করতে আমার বয়েই গেছে। তোর বন্ধু, তুই চিন্তা কর। যা, আমি গেলাম। আরোহী চলে যাবে এমন সময় আজাদ পিছন থেকে ডেকে বলে, এই যে আমাকে এত সুন্দর করে আদর দিয়ে সেবা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোকে তো ইচ্ছা করছিল গলার টিপে মেরে ফেলি, ভাগ্যিস বড় আপু মারবে বলে কিছু করলাম না। আমি তো মরে যেতেই চাই, অনেকবার নিজে থেকেই মরতে চেষ্টা করেছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। গাছের ডালে চড়েছি, ভেঙে গেছে। গাড়ির নিচে মাথা দিয়েছি, থেমে গেছে। ট্রেনের রাস্তায় শুয়েছি, ট্রেন অন্য লাইনে চলে গেছে। এখন আপনার হাত আমাকে চাপ দিলেই হয়তো মরতেও পারতাম। আমার মুখে মরার কথা শুনে আরোহী কিছু বলেনি, নীরব হয়ে তাকিয়ে আছে। আরোহী চিন্তা করছে আসলে একটা মানুষের জীবনে কতটা কষ্ট হলে নিজেকে শেষ করে দেবার কথা ভাবে। দোস্ত, তুই চুপ থাক। আর আরবি, ওর সাথে আজকে তুই যে অন্যায় করেছিস সেটার খেসারত এক সময় তোকে দিতেই হবে, দেখিস। আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম, কেমন? আরোহী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে একদিন চলে যায়। এখন আজাদ আগের থেকে একটু সুস্থ, তবে ঠিকভাবে হাঁটতে পারে না। আজাদ রুমে বসে আছে, এমন সময় আরোহী এসে আজাদকে বলে, আচ্ছা, তোর শরীর কি দিয়ে তৈরি বলতো? এত মারার পরেও তোর কিছুই হলো না? দেখো আরোহী, আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ। আমি কোনো পাথর নই যে তোমাদের অত্যাচারে আমার কষ্ট হবে না। তোমাদের এই কষ্ট সহ্য করতে করতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কষ্ট সহ্য করার মতো জায়গা নেই। কি পাও আমার সাথে এমন করে? আমার কি অন্যায় ছিল বলতে পারো? প্লিজ আমাকে একটু শান্তিতে কয়েকটা দিন থাকতে দাও। আমি আহাদের বিয়েটা শেষ হলেই চলে যাব, খোদার কসম। আহাদ তোমার চাচাতো ভাই জানলে আমি কখনো কোনো দিনও আসতাম না। এমনকি আমার মরণ যদি হয় তবুও এখানে আমার লাশ আসবে না। আজাদ কথাগুলো একদমে বলে চোখের জল মুছে নেয়। এইদিকে আরোহীর খুব কষ্ট হচ্ছে আজাদের সাথে এমন করে। আসলেই তো একটা মানুষ আর কত কষ্ট সহ্য করবে। আরোহী কিছু না বলে চিন্তিত মন নিয়ে চলে যায়।
আরোহী মনে মনে সিদ্ধান্ত নেয় আর আজাদের সাথে এমন করবে না। রাতে আজাদ আর আহাদ রুমে বসে আছে, এমন সময় কি রে আজাদ, তোর এখন কি অবস্থা? কাজের চাপে তো তোর কাছে আসার সময় পাইনি। আন্টি এই তো আগের থেকে ভালো। আশা করি কালকের মাঝেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব আর আহাদের বিয়েতে বেশ মজা করব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমিও সেটাই চাই। আচ্ছা তোরা ঘুমা, আমি বরং এখন যাই। রহিমা বেগম উপরের কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আজাদের বলা কথাগুলো। আচ্ছা, ও কেন বলল ওর মরণ হলেও যেন ওর লাশ এই খামে না আসে? মানুষ কত অভিমান বুকে জমা হলে এমন কথা বলতে পারে? আল্লাহ, না, আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। আমি এত এত অবহেলা করি, অথচ ও আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি। আরোহী এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আহাদ আর আরোহী আজাদকে সাথে নিয়ে গায়ে হলুদ সব কিছু কিনতে যাবে। তো কি আর করার, আজাদ না চাইতেও আহাদের জোড়াজোড়িতে যেতে হয়। শপিং মলে আসার পরে দোস্ত তোরা বরং কেনাকাটা কর, আমি বাইরে বসে আছি। আমি আবার এত কিছু চিনি না। কেন তুই আমাদের সাথে যাবি না কেন? হ্যাঁ, আজাদ একবার বললাম, আমাকে রাগিয়ে দিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দোস্ত জানা, তোদের সাথে আমাকে এত দামি শপিং মলে একেবারেই মানায় না। আমি মানানসই মানুষগুলোর মাঝে একেবারে বেমানান একজন মানুষ। আজাদের এমন কথা শুনে আরোহী বেশ বুঝতে পারে আজাদ কষ্টগুলোকে বুকে চেপে আরোহীকে মিন করেই বলছে। আরও একটু নরম কণ্ঠে বলে, আমাদের সাথে চল তো, গেলে কিছুই হবে না। আর তাছাড়া এই শপিং মলটা সবার জন্যই, শুধু ধনীদের জন্য না। আরোহীর মুখে এমন কথা শুনে আজাদ ও আহাদ দুজনেই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে আরোহীর দিকে। সেটা দেখে আরোহী বলে, আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী নাকি যে আমার দিকে এভাবে তাকাতে হবে? হ্যাঁ, না মানে এই যেন ভূতের মুখে রাম নাম বলার মতো ব্যাপার। আরোহী, তুই যাকে দেখতে পারতিস না তাকে এভাবে বলতেছিস, কেসটা কি? না, অনেক ভেবে দেখলাম একটা এতিম ছেলের সাথে আমার মজার ছলে হলেও এমনটা করা মোটেও ঠিক হচ্ছে না। যাক, অবশেষে আমার বন্ধুকে তুই বুঝতে পেরেছিস, সেটাই অনেক। আজাদ এখন চল তো, আর রাগ করিস না। এবার কেন জানি আজাদ মানা করতে পারলো না। আজাদ ওদের সাথে ভিতরে যায় আর সব কিছু ঠিকভাবে কিনে নেয়। কাপলদের জন্য একই ড্রেস কিনেছে। এদিকে আরোহী বুদ্ধি খাটিয়ে ওদের দুজনের চোখকে ফাঁকি দিয়ে একই শাড়ি আর পাঞ্জাবি কিনে নেয়। তারপরে ওরা একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসে। পরের দিন সন্ধ্যায় সবাই রেডি হয়ে বাইরে বসে আছে, কিন্তু আরোহীর আসার কোনো নামগন্ধই নেই। অনেকটা সময় পরে আরোহী সিঁড়ি দিয়ে নামছে। সবাই হা করে আরোহীর দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে আরোহী, সেটার জন্য না, বরং আরোহী আর আজাদ একই ম্যাচিং ড্রেস পরেছে সেটার জন্য। আজাদ যেন ওর চোখকে বোঝাতেই পারছে না এমনটা কিভাবে হতে পারে, তবে আরোহীকে বেশ খুশি খুশি লাগছে। আহাদ আরোহীর কানে কানে বলে, কিরে শাকচুন্নি, আমার বন্ধুকে দেখতেই পারস না, আর আজকে সোজা কাপড় ড্রেস পরে ফেলেছিস, কাহিনী কি বলতো? সে প্রশ্ন তো আমি করবো তোদের, কেননা বিয়ে তো গায়ে হলুদের ড্রেস তো তোরা ম্যাচিং করে কিনেছিস, আমি তো আর কিনিনি, তাই না? সেটাও তো কথা। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আর তাছাড়া তোদের দুজনকে ভালো মানিয়েছে, যেন মেক ফর ইচ আদার। আরোহী আহাদের কথা শুনে মুচকে হেসে সবার সাথে হাঁটতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে গাড়িতে ওঠা নিয়ে, কেননা আজাদ আর আহাদকে একই গাড়ি উঠতে হবে, তাও আবার একসাথে। আজাদ না চাইলেও আরোহীর বেশ আগ্রহ আছে, বোঝাই যাচ্ছে। আজাদ আরোহীকে বলে, একদিনেই মানুষের এতটা পরিবর্তন কিভাবে হতে পারে? আচ্ছা, তোমার মনে আমার আগের মতো মতলব নেই তো? আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমাকে বিশ্বাস করতেই বা বলেছে কে? হ্যাঁ, তুমি চুপচাপ চলো আর কোনো কথা বলবি না। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আজাদ আর আরোহীর কথা শুনে কিছুই বলে না। ওরা আয়েশাদের বাড়িতে পৌঁছে যায়। খাবারের পর্ব শেষ করার সময় আজাদ বেশ লক্ষ্য করে হিমি বারবার
আজাদকে কিছু একটা বলতে চাইছে, যেটা আরোহীর জন্য বলতে পারছে না। হিমি সাহস করে আজাদের কাছে এসে বলে, এই যে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি একটু সাইডে আসতেন তাহলে বলতে পারতাম। কি এমন কথা বলবে যা এখানে বলা যাবে না? আমাকে দূরে যেতে হবে? আরে বাবা, সব কথা কি আর সবার সামনে বলা যায় নাকি? হ্যাঁ, আমি বলছি সাইডে আসেন তো আসবেন। না যাবে না, তোকে যা বলার আমার সামনেই বলতে হবে, না হলে তোর কথা তোর কাছেই রাখ, বলতে হবে না। আশ্চর্য, আমি তাকে কথা বলতে যাচ্ছি, সেটা আপনার সামনে কেন বলবো? আর আপনি কে যে আমি আপনার সামনে বলবো? হ্যাঁ, আমার সামনেই বলতে হবে, কারণ আমি ওর হবু বধূ। তোর কোনো সন্দেহ আছে? হবু বধূ মানে? সেদিন না আপনি ওর সাথে ঝগড়া করলেন, কথায় কথায় অপমান করলেন, আজকে হঠাৎ হবু স্বামী কিভাবে হলো? আমার যখন ইচ্ছে ওকে মারবো, যখন ইচ্ছে কাটবো, আবার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবো, সেটা তোকে বলতে হবে নাকি? এই চল তো, এসব ফালতু মেয়ের সাথে কথা না বলাই ভালো। আজাদ আরোহীর কথা শুনে ধ্যানের মাঝে ছিল, তার জন্য আরোহী আজাদের হাত ধরে টান দিতেই আজাদ অবাক হয়ে যায়। আরোহী তাড়াতাড়ি আয়েশাকে হলুদ লাগিয়ে আজাদকে সাথে নিয়ে ফাঁকে এসে বসে আছে। সেটার জন্য আজাদ আরোহীকে বলে, আমি বুঝছি না, তুমি কি এমন দেখলে যে একদিনেই আমার উপরে তোমার ভালোবাসা উতলে পড়তে শুরু করলো? তোকে ভালোবাসতে আমার বই গেছে। আমি তো শুধু দেখছি হিমির বাচ্চা যেন তোর সাথে প্রেম করতে না আসে। বারে, তুমি যদি আমাকে ভালো নাই বা বাসো, তাহলে হিমি আমাকে একটু ভালোবাসলো, সমস্যা কোথায়? বরং আমার তো ভালোই হবে, আমি একটা পিওর বয়ফ্রেন্ড ভক্ত গার্লফ্রেন্ড পাবো। চুপ, একটা কথাও বলবি না, বলে দিলাম। সেদিন তোকে অবহেলায় হারিয়েছিলাম, কিন্তু আবার হারাতে চাই না। সেটা বললেই তো আর হবে না। আমি তো আর চাই না সেই মায়ায় আবার জড়িয়ে নিজেকে কয়লার আগুনে জ্বালাতে। সে দেখা যাবে সময় হলেই। আর হ্যাঁ, একদম ওই শাকচুন্নি মেয়ের কাছে যাবি না, এই আমি বলে দিলাম। আমি তো একটা চরিত্রহীন ছেলে, আমি তার কাছে যেতেই পারি। আর তাছাড়া আমি কারো কাছে গেলেই তাতে তোমার কি? তুমি আমার কি হও? এই কুত্তা, তুই জানিস না আমি তোর কে হই? হ্যাঁ, খবরদার এই প্রশ্নটা আমাকে দ্বিতীয়বার করবি না, তাহলে আমি কি করব সেটা নিজেও জানি না। আরোহী আজাদের কলার ধরে রাগীভাবে উপরের কথাটা বলে। এইদিকে আজাদ মনে মনে ভাবে, এই তো ধীরে ধীরে আমার মায়ায় জড়িয়ে যাচ্ছিস। একবার শুধু আমার মায়ায় হারিয়ে দেখ, কখনো অন্ধকার রাস্তা থেকে বের হতেই পারবে না। আমার সাথে যা করেছিস সেটা মনে হলেই বুকের মাঝে নিভে থাকা তুষের আগুন ঘন ঘন করে জ্বলে ওঠে। আরোহী, আমি তোদের কাউকেই ক্ষমা করব না। আজাদ আরোহীর এমন আচরণে কিছু বলছে না, কি যেন ভাবছে। সেটা দেখে আরোহী আজাদকে ধাক্কা দিয়ে বলে, এই তুমি কি হয়েছে যেভাবে আনমনা হয়ে আছো? হ্যাঁ, কি ভাবছো এভাবে শুনি? ও হ্যাঁ, না কিছু না, এমনি ওদিকে দেখছিলাম একটা নির্দোষ ছেলে কিভাবে নিজেকে কয়লার আগুনে পুড়িয়ে নিজেকে ইটের মতো শক্ত করে রেখেছে। আজাদের এমন কথার জবাবে আরোহী কিছু বলতে পারে না। কি বা বলবে? সে তো ওর মনের কষ্টের উৎপত্তির কথা সবটাই জানে, আর সে যা করেছে সেটাও কখনো ক্ষমার যোগ্য না। ওরা সবাই আয়েশাকে হলুদ দেওয়া শেষ হলে বাসায় চলে আসে। আজাদ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে। হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে আজাদের ধ্যান ভেঙে যায়। আজাদ পিছন ফিরে দেখে আরোহী দাঁড়িয়ে আছে। এইভাবে একা একা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে কি দেখো? আকাশে নিশ্চয়ই তোমার সাথে করা সেই বেঈমানের ছবি ভেসে নেই। আর তাছাড়া এত রাতে ছাদে এসেছো, যদি ভূত পেত্নী তোমাকে নিচে ফেলে দেয় কি হবে? আমাকে ফেলে দিতে এসে ভূত পেতনি নিজেই ভয় পেয়ে যাবে, কেননা যেই মানুষটা ছোটবেলা থেকেই ভয়কে নিয়ে বড় হয়েছে সে কিভাবে নতুন করে ভয় করবে? আচ্ছা, তুমি এভাবে আমার সোজা সাপটা কথার উত্তরে তাড়া করে উত্তর দাও কেন? সমস্যা কি তোমার? হ্যাঁ, দেখো আরোহী, আমি মানুষটাই কয়লার আগুনে পোড়া ইটের মতো।
একটু বাঁকা একটু সোজা, তো এমন তেরামি তো থাকবেই, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় সেদিন তোমার সাথে যা করেছি সেটা সবটাই ভুল ছিল? কোনোটাই কি ভালোবাসার অধিকার ছিল না তোমাকে পাওয়ার জন্য? ভালোবাসার অধিকার? শোনো, ভালোবাসার অধিকারে কখনো কারো সম্মান নষ্ট করা হয় না। যাই হোক, এত রাতে তোমাকে আমার সাথে ছাদে দেখলে সবাই খারাপ বলবে, আর আমি চাই না আমার মতো তোমার নামের পাশেও চাঁদের মতো কলঙ্কের দাগ লাগুক। সো চলে যাও এখান থেকে। এভাবে বলছো কেন? আমি তো তোমার মায়ের নিজেকে ডুবিয়ে আগে সব কিছু ভুলতে চাই। দেখতে চাই তোমার কোলে মাথা রেখে চাঁদনি রাতে আকাশের কোটি তারার মেলা। চাইলেই কি আর সবকিছু ভুলে যাওয়া যায়? সব স্মৃতি যে কখনো ভোলা যায় না। কিছু কিছু স্মৃতি হৃদয়ের গহীনে খোদাই হয়ে থাকে, না মুছে ফেলা যায় না যত্নে রাখা যায়। সেটা হয়তো পারা যায় না, তবে হৃদয়ে খোদাই করা নামটাই, ময়লা পড়া স্তবটাকে সরিয়ে পরিষ্কার তো রাখা যায়। সেটাও সম্ভব না, কেননা কিছু কিছু ময়লার স্তূপে কেউ প্রবেশ করতে চায় না দুর্গন্ধের কারণে। তুমি জানো না, এই অন্তরটা বিষাক্ত দুর্গন্ধে ভরে গেছে। আমি তোমার মনে জমে থাকা সেই দুর্গন্ধযুক্ত ময়লাকে আমার ভালোবাসার মাস্ক পেরে পরিষ্কার করে আবার নতুন করে সাজাতে চাই। সব জায়গাকে নতুন করে সাজানো যায় না, কেননা এই মনের জমিটা আগাছায় ভরা। তুমি এখন প্লিজ চলে যাও, আমার ঘুম আসতেছে না, তাই তারাদের সাথে নিজের সুখটাকে ভোগ করছি। আমিও না হয় ওই তারাদের মতো তোমার মনের গহীনে লুকিয়ে থাকা একটু কষ্টের বাজারের থেকে সুখের ভাগ নিব। তোমার ওই 2 GB মেমোরিতে আমার এই কষ্টের আলট্রা হাই গ্রাফিক সুখের ছবি সাপোর্ট করবে না। জানি তোমার সাথে কথা বলে যোগ দিতে পারবো না, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। তুমি থাকো, আমি চলে যাই। আমি নতুন করে আরও কাউকে আমার এই কষ্টের দোকানে পণ্য করতে চাই না। আজাদ কথাটা বলেই আরোহীর কোনো কথা না শুনে সেখান থেকে নিচে চলে আসে। এইদিকে পরের দিন বিয়ের জন্য সকাল থেকে ওই বাড়িতে মানুষের আনাগোনা বাড়তে থাকে। আজাদ আজকে রুম থেকে বের হচ্ছে না, কেননা ও জানে ওর বাড়ি থেকে সবাই আসবে। আজাদ রুম থেকে বের হচ্ছে না দেখে আহাদ বলে, আমি জানি মেয়েদের মানুষের লজ্জায় বাইরে যেতে শরম করে, এখন তো দেখছি তার উল্টো, তুই মেয়েদের মতো লজ্জা পেয়ে রুম থেকে বের হচ্ছিস না। মামা, তুই যাই বলিস না কেন, আমার বাইরে একদম ভালো লাগে না। প্লিজ এটা নিয়ে আর কোনো কথা বলিস না। তোর যা মন চাই তুই সেটাই কর, আমি চলে গেলাম, কেমন? আহাদ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর আজাদ বিছানায় বসে থাকে। কিছু সময় পরে আরোহী এসে আজাদকে বলে, কি ব্যাপার, সবাই নতুন নতুন পোশাক পরে বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর তুমি এখনো বসে আছো ছেলের বন্ধু হয়ে? আমার মতো ভিখারি বিয়েতে গেলে সবাই কি মনে করবে, তাই তো নিজেকে আড়াল করে রেখেছি, যেন কেউ দেখতে না পায়। এইসব কথা বলে আমাকে কেন অপমান করতেছো বলো? আমি যে আগে সব কিছুর জন্য লজ্জিত। ওই কষ্টটাই যে আমাকে পুড়ে পুড়ে খায়। বুকটা ছিঁড়ে দেখাতে ইচ্ছে করে কত বড় কষ্টের পাহাড় তৈরি হয়েছে, যেই পাহাড়ের উচ্চতা দূর থেকে মাপা যায় না। আমি এত কিছু বুঝি না, তুমি এক্ষুনি রেডি হবে ব্যাস, আর এই পোশাক পরে নাও। সেদিন এসে ভাবি তোমার জন্য পছন্দ করে কিনেছে, এখন বোনের জিনিস নিশ্চয়ই ফিরিয়ে দিবে না? এভাবে ওরা আরও অনেক কথা বলে। আরোহী নানান কথা বলে বলে আজাদকে রেডি হতে বাধ্য করে। আজাদ রেডি হয়ে বাইরে আসতে যাবে, এমন সময় আরোহী পিছন থেকে বলে, এই দাঁড়াও, আগে তোমার উপর থেকে নজর সরিয়ে দেই, না হলে আমার প্রপার্টির উপরে ওই শাকচুন্নির নজর লাগতে পারে। আরোহীর এমন কথা শুনে আজাদ কিছু না বলে ঠোঁটের কোণে মুচকে একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজাদ পিছনে ফিরে সামনের দিকে যেতে নিয়ে একটা মেয়ের উপরে ধপাস করে পড়ে যায়। মেয়েটা আজাদকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে বলতে থাকে, ওই হনুমানের বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে চলিস নাকি? হ্যাঁ, মনটায় জুতা পিটা করে গাল লাল করে দিই। মেয়ে মানুষের নরম শরীর দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। হ্যাঁ,
দেখুন, আমি আসলেই খুবই দুঃখিত যে আমি আপনাকে একটুও দেখতে পাইনি অন্যমনস্ক থাকার কারণে। প্লিজ কিছু মনে করবেন না। আমি কি ছোট বাচ্চা নাকি যে তুই চোখে দেখবি না? কই গো রাইসার বাপ, এখানে এসে দেখে যাও। এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। আজাদ তো ওনার কথা শুনে অবাক হয়ে যায়। তার কথা শুনে সবাই সেখানে এসে উপস্থিত হয়। এদিকে ওই মহিলার স্বামী এসে আজাদের দিকে না দেখে এলো পাথারিভাবে থাপ্পড় দিতে থাকে। আরোহী এক কোণে দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহসও পাচ্ছে না। এইদিকে হঠাৎ করে আজাদের উপরে চোখ আটকে যায় রেহানা চৌধুরী। উনি তাড়াতাড়ি আরিফকে ডেকে বলে, আরিফ থাম, আর ওকে মারিস না, ও যে আর কেউ না, ও আমার সেই অভাগা ছেলে আজাদ। না, আপনি ভুল বলেছেন। আমি কারো ছেলে না। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আমি একটা এতিম ছেলে। আজাদের কথা শুনে আরিফ তাকিয়ে দেখে আসলেই এটা ওর ছোট ভাই আজাদ। রেহানা চৌধুরীর মুখে আজাদকে ছেলে বলতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর আহাদের কথা কি আর বলবো, ও তো যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এদিকে রেহানা চৌধুরীর কাছে আহাদের বাবা বলে, কি বলেন ভাবি? এটাই তাহলে আপনার সেই হারিয়ে যাওয়া, মানে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া ছেলে আজাদ? ওর সাথে যে আমরা অন্যায় করেছি সেটার শোধ কোনো কিছুতেই হবে না। একটু খুলে বলেন তো, আসলে ঘটনাটা কি? আপনি জানেন, আমার ছেলেকে আমি মারি কাটি যাই করি না কেন বাড়িতেই রেখেছিলাম, কিন্তু এই আরোহীর একটা ভুলে ওকে বাড়ি থেকে সরাতে বাধ্য হয়েছিলাম। সরি, কি বললেন? এইসব আজাদের বাড়ি থেকে চলে যাওয়ার পেছনে আরুরির হাত আছে? আমি তো এর কিছুই বুঝতেছি না, একটু খুলে বলেন তো। আসলে কোনো এমন হয়েছিল? আজকে আমি সব বলবো, শোনেন তাহলে। আমরা সবসময় আজাদকে অবহেলা করে এসেছি, সবসময় মারধর করেছি, এমনকি ঠিকমতো খেতেও দিতাম না। নিজের ছেলেও হয়েছে বছরের পর বছর কাজের ছেলে হয়ে। এই তো সেদিনের একটা ঘটনা। ফ্লোরে পাটি পেতে বসে চোখের পানি আর নাকের পানি এক করে লাল টকটকে ভাত খাচ্ছে আজাদ। চোখ দিয়ে যেন পানির বন্যা আর কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, কেননা ভাতে মরিচের গুঁড়ো মেশানোর কারণে সাদা ভাতের কালার লাল হয়ে গেছে। এমনটা প্রতিদিন হয় না, তবে একটু ভুল হলেই এমন নির্যাতনের শিকার হতে হয় আজাদকে। আজাদ লুকিয়ে কলেজে যাওয়ার কারণেই হতে হয়েছে আজকে এমন নির্যাতনের শিকার, কেননা ওই পরিবারের কেউ চায় না আজাদ পড়াশোনা করে কাজের লোক থেকে মানুষের মতো মানুষ হোক। তোকে বলছি না, কাজ ফাঁকি দিয়ে কলেজে যাওয়া চলবে না। আরে আমাদের কি জমি জমার কম আছে নাকি? হ্যাঁ, ওইসব তো তোকেই দেখতে হবে। তো পড়াশোনার করে কি করবি? ভাইয়া, আমি তো তোমার কোনো কথা না শুনে থাকিনি। যখন যা বলেছো আমি তাই শুনেছি। তারপরেও কেন এমন করো আমার সাথে? কি আর বলবো বল, তোকে তো মাই দেখতে পারে না, তো আমি আর কি দেখব? তবে যাই বলিস না কেন, তুই কাজ করাতে আমাদের একটা উপকার ঠিকই হচ্ছে, আর সেটা হলো কাজের লোককে টাকা দিতে হচ্ছে না। মরিচ মাখানো এক মুঠ ভাত দিলেই হচ্ছে। খা ভাই খা, খুব সুন্দর দেখতে লাগছে। ভাতের কালারটা একদম টকটকে লাল। আরিফ, ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে যা, ভার্সিটিতে যা। এই যে নবাবের পোলা, তাড়াতাড়ি গিলার মধ্যে দিয়ে রহিমের সাথে গরু নিয়ে মাঠে যা। আম্মা, আজকে না বাড়িতে পোলাও কোরমা হবে, আমাকে একটু দেবেন? আমি কতদিন হলো পোলাও মাংস খাই না, নাম শুনে জিভে পানি এসে যায়। আহারে, তোর মুখে ওই সব ভরবে না। আচ্ছা, যেহেতু আশা করেছিস, তো সবার খাওয়া শেষে প্লেটে যে পড়ে থাকে ওইগুলো দিতে বলবো নি। আম্মা, আমি কি তোমার সৎ ছেলে বলো? ভাইকে কি সুন্দর আদর করো, কই আমাকে তো তার ছিটে ফোটাও করো না। ছেলে হয়ে জন্ম নিয়েছিস কেন? যদি মেয়ে হয়ে জন্ম নিতি তাহলে রাজকন্যার মতো আদরে থাকতি। আম্মা, আল্লাহ তো আমাকে তোমাদের মন পরীক্ষা করার জন্য ছেলে করে পাঠিয়েছে, তাহলে এতে আমার দোষ কোথায় যে আমাকে এত কষ্ট দিচ্ছ? চুপ, আমাকে জ্ঞান দিতে আসবি না, তাহলে কিন্তু গরম খুন্তি দিয়ে জিভ পুড়িয়ে দিব। যা, কাজে যা। আজাদ আর কিছু না বলে সেখান থেকে খেয়ে কাজে চলে যায়। বিকেলেও টিউশনের টাকা দিয়ে আরোহীর জন্য লাল দুপুকে কাজের চুড়ি কিনে নিয়ে আসে। আজকে আরোহী ওদের বাড়িতে এসেছে। আরে আরোহী, যে কি অবস্থা তোমার, আর কখন এসেছো? ভাইয়া, আমি তো এই একটু আগে এসেছি, আর আন্টির সাথে কথা বলছি। ও আচ্ছা, আর এই আজাদ ওকে কপি করে এনে দে তো তাড়াতাড়ি।
আরিফ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আজাদ কফি নিয়ে এসে আরোহীকে বলে, আরোহী, তোমার জন্য আমি কাছের চুড়ি নিয়ে এসেছি। বিকেলে তোমাকে দেব পুকুর পাড়ে, এসো কিন্তু। সবার বয়ফ্রেন্ড কত দামি দামি জিনিস দেয়, আর তুমি আমাকে দাও শুধু কাঁচের ছুরি। জানো, কাছের ছুরি হাতে দিয়ে যখন হাঁটবে তখন যে একটা টুং টুং শব্দে ফিলিংসটা পাবে, সেই ফিলিংসটা আর অন্য কোনো কিছুতে পাবে না। তোর এই কথায় মায়ায় পড়েছি বলেই আজও তোমার মতো ছেলেকে নিজের বয়ফ্রেন্ড করে রেখেছি, না হলে কবেই ছুঁড়ে ফেলে দিতাম। তার মানে তুমি আমাকে মন থেকে ভালোবাসো না? আরোহী, এ তুমি আমাকে কি শোনাচ্ছ বলো? যা শুনেছো সেটাই। তোমার কি মনে পড়ে আমাকে কখনো ভালো কিছু গিফট করেছো? আমার কি আশা করে না বয়ফ্রেন্ডের থেকে দামি একটা গিফট পাই? আমারও তো খুব ইচ্ছে করে তোমাকে দামি জিনিস গিফট করতে, কিন্তু টাকার অভাবে সেটা করতে পারি না। তবে চিন্তা করো না, একসময় তোমাকে বড় গিফট দিয়ে খুব করে চমকে দেব। তোর গিফট তোর কাছেই রাখিস, কেমন? আমি এখন গেলাম। আচ্ছা, চলে যাও, তবে বিকেলে পুকুরের পাড়ে এসো কিন্তু, নাহলে আমি খুব কষ্ট পাবো। আরোহী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে আরোহী আজাদের সাথে 2 বছর হলো রিলেশনে আছে, কিন্তু এই 6 মাস হলো আজাদের সাথে বেশ বাজে ব্যবহার করে, যেটা ব্যবহারটা আজাদ নিতে পারছে না। আজাদ বিকেলে বাড়ি থেকে কাচের চুড়ি লুকিয়ে নিয়ে যেতে নিলে আজাদের মা দেখে ফেলে, তাই দাঁড় করিয়ে বলে, আজাদ, তোর গামছার নিচে ওটা কি দেখি, বের কর তো। না মা, কিছু না। তুই বের করবি নাকি আমি বের করব, কোনটা? এবার আজাদ ওর মায়ের ধমক শুনে চুড়িগুলো বের করে ওর মায়ের সামনে ধরতে রেহানা চৌধুরী আজাদের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, তাই তো বলি, আমার বাজারের টাকা থেকে প্রতিদিন টাকা কম হয় কেন? তুই চুরি করতে শিখে গেছিস? হ্যাঁ আম্মু, আমি এটা চুরি করিনি। আমার টিউশনের টাকা দিয়ে কাচের চুড়ি কিনেছি আরোহীকে দেবার জন্য। আরোহী তোর ওই চুরি নেবার জন্য বুঝি বসে আছে? তুই জানিস আরোহী নিজেই বলে গেছে তুই ওর জন্য বাজারের টাকা থেকে টাকা চুরি করে ওর জন্য কাচের চুরি কিনেছিস। মা, তুমি বিশ্বাস করো, আমি এই টাকা চুরি করিনি। এটা আমার টিউশনের টাকা। আর আরোহী এটা কেন বলবে তোমাকে? আজাদের কথার জবাবে রেহানা চৌধুরী কিছু বলতে যাবে, তার আগে আরিফ এসে কিছু না শুনে আজাদকে মারতে শুরু করে আর বলতে শুরু করে, তোর এত বড় সাহস, যেই ঘরে খাস সেই ঘরেই চুরি করিস? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো। ভাইয়া, আমি টাকা চুরি করিনি। এই চুড়ি আমি আমার টিউশনের টাকা দিয়ে কিনেছি। আরিফ, বাদ দে তো, এই সামান্য টাকার কারণে ওকে মেরে মেরে শুধু হাত ব্যথা করিস না। মা, তুমি এতগুলো টাকার কথা বাদ দিতে বলছো? হ্যাঁ, তুমি জানো ওখানে 1 লাখ টাকা রাখা ছিল। কি বলিস? ও তো একজোড়া কাচের চুড়ি কিনেছে, সেটা তো আর 1 লাখ টাকা দামের না, তাই না? মা, তুমি জানো না, তুই ওই টাকা নিয়ে গ্রামে অনেক মেহনত দিয়েছে আর বলেছে বিপদে পাতে দাঁড়াবে পারতো না। কি? ওর এত বড় সাহস আমার টাকা চুরি করে নিয়ে জনতরতে সেজে বেড়ানো? বের করছি। উপরের কথাটা বলেই মারতে শুরু করে। এইদিকে একে তো টাকা চুরির দায়, তার উপরে আরোহীর বলা কথা দুটোর রাগ একসাথে মেটাচ্ছে। মারতে মারতে মা ও ছেলে আজাদকে মাটিতে লুটিয়ে ফেলে। আজাদের বুকের উপরে আরিফ পা দিয়ে লাথি দিতে থাকে। খুব কষ্ট হচ্ছে, তবু কিছু বলতে পারছে না। আরোহী দরজা দাঁড়িয়ে এমন অবস্থা দেখে নিজে চমকে ওঠে, কেননা আজাদকে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এমন ভাবে না। মা, তোমরা আমাকে আর মেরো না। আমি টাকা চুরি করিনি, ওই টাকা আমার জমানো টাকা। আর আরোহী যা বলছে সব মিথ্যে। চুপ থাক, আর তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। কোনো দিন আমার বাড়িতে পা রাখবি না। কোনো চোরের জায়গা আমার বাড়িতে হবে না। মা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেটা বললেই তো হতো। এভাবে মিথ্যে অপবাদ কেন দিলে? আমাকে বলতে আমি এমনিতেই চলে যেতাম। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। আজাদ এবার আরোহীর কাছে গিয়ে করুণ সুরে বলে, ভালোবাসতে না বললেই পারতে। 2 বছরের রিলেশনটা কখনো মিথ্যে হতে পারে না। বেশি কিছু বলবো না। তুমি হয় ভেবে দেখেছো আমার সাথে এটা করতে তোমার ভালো হবে, তাই করেছো। বেশ ভালো করেছো। ভালোভাবে থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজাদ কথাটা বলে রুমে এসে ওর কাগজপত্র নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না আজাদ।
কেননা ও কখনো বাড়ি থেকে দূরে এসে থাকেনি। আজাদ রাতের অন্ধকারে একটা ট্রাকে উঠে বসে। ব্যাস, বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে সেটার কথা স্মরণে নেই ওর। গাড়ি থামলে ঘুম ভেঙে যায়, বুঝতে পারে সকালের আবছা আবছা আলো ওর চোখে পড়ছে। ট্রাক থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখে এটা চট্টগ্রাম। পেটে ক্ষুধা থাকায় হোটেলে গিয়ে কিছু খেয়ে নেয়। এভাবেই পার হয়ে যায় 2 দিন। এই 2 দিনে আজাদের কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, তবুও কাজের সন্ধান পায়নি। আজাদ হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের কাছে চলে আসে। আজাদ লুকিয়ে দেখতে পায় কিছু বিজিবিকে সন্ত্রাসী চক্র আটকে রেখে গাছের সাথে বেঁধে রেখেছে। আজাদ কি করবে ভেবে পায় না। আজাদ বসে থেকে মনে মনে ভাবে, না, আমাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। যাই হোক, এখানে অপেক্ষা করে দেখি কি করে ওরা। তারপরে আজাদ গাছের আড়ালে লুকিয়ে দেখি সন্ত্রাসীরা ওদের রেখে অন্যদিকে চলে যায়। আর যাবার আগে, এখানে এত ঘন জঙ্গল যে তোদেরকে বাঘ চিবিয়ে খেলেও কেউ সাহায্য করতে আসবে না, কেননা এই নির্জন জঙ্গলে কেউ থাকে না। একমাত্র তারা এখানে আসে যারা পথ ভুল করে ঢুকে পড়ে। আর এই আবির তুই এখানে লুকিয়ে থাক, যেন কেউ বুঝতে না পারে। উপরের কথাটা বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে আজাদ ওই লোকটার দিকে খেয়াল করে তাকে সে চুপি চুপি একটা ছোট্ট সবুজ গাছের পাশে গিয়ে দাঁড়ালো। আর আজব কাণ্ড, মনে হলো গাছের সাথে মিলে গেছে, বোঝাই যাচ্ছে না সে ওখানে আছে। ওরা সবাই নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছে। আজাদ আর কিছু না ভেবে ধীরে ধীরে আবিরের পিছন বরাবর এসে আবিরের মাথায় একটা ইট দিয়ে ঠাস করে বাড়ি দিতেই আবির মাটিতে লুটিয়ে পড়ে। আজাদকে দেখে ওদের সবার যেন প্রাণ ফিরে আসে। আজাদ তাড়াতাড়ি সবার বাঁধন খুলে দেয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি চলেন, না হলে এরা আবার এসে যাবে। আজাদের কথা মতো সবাই চলে আসতে নিলেই আজাদ একটু এসে আবার থেমে সবাইকে বলে, যেটা শুনে সবাই গাছের পিছনে লুকিয়ে থাকে বন্দুক তাক করে। কিছু সময় পরে ওই সন্ত্রাসীর দল ফিরে এসে মাথায় হাত দেয়। আজাদ ইশারায় সবাইকে বুঝিয়ে দেয় সবার মাথায় নিশানা করতে। ওরা সেটাই করে। আজাদ ইশারায় 1 2 3 বলতেই সব কটার মাথায় বুলেট ঢুকে যায় আর ওদের খেলা এখানেই শেষ হয়ে যায়। আজাদ বেশ লক্ষ্য করে এদের সাথে প্রথমের একজন লোক নেই। সেটা না ভেবে আজাদ ওদের নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। কিছু সময় পরে ওরা ক্যাম্পে ফিরে আসে। আজাদকে সাথে নিয়ে যাওয়া দেখে মিস্টার রফিক বলে, ওই তোদের এই অবস্থা কেন? আমি ডিউটি দিয়েছি বর্ডারে, আর তোরা ঘোরাফেরা করছিস গিয়ে জঙ্গলের ভিতরে, তাই না? আর এই ছেলেকে? রফিক সাহেবের কথার জবাবে ওদের আগেই আজাদ সাহস করে সেখানে ঘটে যাওয়া সবটা খুলে বলে। আজাদের এমন সাহস আর সততা দেখে মিস্টার রফিক আজাদকে বিজিবির একজন সদস্য করেন। তো সেখান থেকে পার হয়ে যায় 3টে বছর। এবার চলুন বাস্তবে ফেরা যাক। ছি আরুরি, তুই এত খারাপ! আমি কখনোই ভাবতে পারিনি একটা নিরপরাধ ছেলের সাথে এমন করেছিস। আমি তো ওর থেকে মুক্তি পাওয়ার জন্য মিথ্যে বলেছিলাম টাকা চুরির কথা, কিন্তু সেদিন যে ওদের বাড়িতে আগেই চুরি হয়েছে সেটা কে জানতো? আর কেই বা জানতো এরা এমন পশুর মতো ব্যবহার করবে আজাদের সাথে? আপনাদের কথা বলা শেষ হলে এবার চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। এখানে সময় নষ্ট করলে বিয়ে করতে হবে না। সেখানে তো যাবই, তবে তার আগে আজাদ বল না, তুই আমাদের ক্ষমা করেছিস? না বুঝে ভুল করলে সেই ভুলের ক্ষমা অবশ্যই হয়, কিন্তু জেনে বুঝে ভুল করলে তার ক্ষমা ইহকালেও পাওয়া যায় না। আর চল, যদি বিয়ে করতে চাস। চল তাহলে। এখন গল্প শুনতে শুনতে এমনিতে অনেক সময় হয়ে গেছে। এরপর সবাই বিয়ে বাড়িতে আসে। সবাই খেতে বসেছে। আজাদের কেন জানি আজকে বুকের ব্যথাটা খুব বেড়েছে, ঠিকভাবে খেতেও পারছে না। সেটা দেখে আরোহী বলে, তোমার তো আমার সমস্যা আগে ছিল না, এখন হঠাৎ করে এই সমস্যা কি করে হলো? ভাইয়া আমাকে সেদিন মাটিতে ফেলে বুকে অনেক লাথি দিয়েছিল, যার কারণে এখন সেই ব্যথাটা মাঝে মাঝে জেগে ওঠে। আর এই ব্যথা জাগলে আমি কোনো কিছুই গিলতে পারি না, এমনকি নিঃশ্বাসও নিতেও কষ্ট হয়। আজাদের কথা শুনে আরিফের চোখে জল চলে আসে। আজকে ওর জন্য আজাদের এই অবস্থা। আরিফ আজাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখে আজাদের ভাবি বলে, আচ্ছা, তোমরা এত নিষ্ঠুর কিভাবে ছিলে? নিজের ছোট ভাইকে চোর বানিয়ে এইভাবে কেউ মারে? সেদিন যদি আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তিনি অপবাদ না দিতাম তাহলে এমন হতো না। জানো, আমরা ওর উপরে এত অত্যাচার করেছি, তবুও ও কখনো সেটার প্রতিবাদ
করিনি। আমার ভাবতেই অবাক লাগে, তোমরা মা ছেলে মিলে আমার অভাগা দেবরের সাথে এমন জঘন্যতম একটা কাজ করেছো। আমাকে কখনোই ক্ষমা করবে না বলো? সেটা আমি জানি না, তবে চেষ্টা করতে থাকো। ওর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের পাহাড় ভেঙে গেলে তোমাদের ক্ষমা করতেও পারে। কি আসলে আগে দিনের ভাই। এভাবে ওরা কথা বলতে থাকে। এইদিকে খাবার শেষ করে আহাদ এক কোণে দাঁড়িয়ে আছে। এমন সময় হিমি এসে বলে, হাই মিস্টার দজ্জাল মেয়ের হবু স্বামী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনি আমাকে দজ্জাল মেয়ের হবু বর কেন বললেন? দজ্জাল বলবো না তো কি বলবো? তোমার কোন দিক দিয়ে মনে হয় ওই ডাক্তার মেয়ে দজ্জাল না? দেখেন মিজিমি, যা বললেন সেটা আমি শুনেছি, আর কখনো বললেন না কেমন? কেননা এই কথা যদি আরোহীর কানে পৌঁছায় তাহলে আপনাকে যে কি করবে সেটা আমি বলতে পারছি না। আহাদের কথা শুনে হিমি বেশ ভয় পেয়ে যায়। আর এইদিকে কোথা থেকে যেন আরোহী সেখানে চলে আসে। ভাগ্য ভালো পুরো কথাটা আরোহী শোনেনি, তাই জিজ্ঞেস করে, ওই শাকচুন্নি, তোকে বলেছি না আমার প্রপার্টির দিকে একদম নজর দিবি না, তাহলে তোর চোখ আমি উপরে ফেলবো। আমার কথা অমান্য করে তুই কথা বলছিস ওর সাথে? আরোহী, বাদ দাও তো এসব। আর মিজিমি, আপনি এখান থেকে জানতো, আমার আর এইসব লড়াই ঝগড়া ভালো লাগে না। আজাদের কথা শুনে হিমি সেখান থেকে চলে যায়। আর এদিকে আরোহী আজাদকে ধরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে এসে বলে, আচ্ছা, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? সত্যি আমি সেই ভুলের জন্য অনুতপ্ত। তোমাকে ভাবার জন্য আজও পথে বসে আছি। ক্ষমা শব্দটা শুনতে বা দেখতে ছোট্ট মনে হলেও এর ব্যাস কিন্তু অনেক বড়। আর কি বলি, ক্ষমা কিভাবে করে সেটাই তো আমি জানি না, তার ক্ষমা করবো কি করে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। বসো। তবে হয়তো আমার থেকে বেশি না, মন প্রাণ দিয়ে আজও তোমাকে ভালোবাসি আরোহী। তুমি বলেছিলে না আমি সবসময় তোমাকে ছোট্ট কম দামি গিফট দিই, এখন তোমাকে অনেক বড় গিফট দেব, যেটা তুমি কল্পনা করতে পারবে না। আমার কোনো গিফট চাই না, আমার শুধু তোমাকে চাই, বুঝেছো? একটা সময় যাকে দূরে ঠেলে দেবার জন্য উঠে পড়ে লেগেছিলে, আজকে সেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য এত কিছু। দরকার হলে আমি আরো অনেক কিছু করব, তবুও আমার তোমাকেই চাই। চাই মানে চাই, এই কালে না পেলে পরকালেও ছাড়বো না। তুমি পাগল হয়ে গেছো। আজাদ কথাটা বলে বুকে চাপ দিতে দিতে সেখান থেকে চলে আসে। আসলে খুব ব্যথা করছে বুকে, যেন এই বুঝি প্রাণ পাখিটা উড়ে যাবে। বিয়ের সব কাজ শেষ হলে ওরা সবাই বউ নিয়ে চলে আসে। সবাই বাইরে বউকে নিয়ে ব্যস্ত। এদিকে আজাদ রুমে শুয়ে বুকের ব্যথায় ছটফট করতে থাকে। আর বসে বসে দুটো চিঠি লেখে যেন চোখের বাণীতে বন্যা হয়ে যাচ্ছে। আজাদ ওর স্যারের কাছে ফোন করে। এত রাতে হলেও রফিক সাহেব ফোন পেয়েই রিসিভ করে। হ্যাঁ আজাদ, বলো, তোদের কি অবস্থা? আর তোর মন কি আগের থেকে ভালো? স্যার, আপনি জানতেন আমি আমার অতীতে ফিরে যেতে চাই না, তারপরেও কেন পাঠালেন এখানে? তুই তো আর এমনি যাই কিনা, তাই তো আমি তোকে কৌশলে পাঠালাম, যেন সবাইকে দেখে খুশি হস। আপনি জানেন না, খুশি আমার জীবন থেকে অনেক আগেই বিদায় নিয়ে গেছে। স্যার, আজকে বুকের ব্যথাটা খুব বেড়েছে। আজাদ, তুই শুধু বল, আমি হেলিকপ্টার পাঠাচ্ছি তোকে আনার জন্য। স্যার, আস্তে আস্তে হয়তো আমি এই দুনিয়ার মায়া ছেড়ে পাড়ি জমাবো। স্যার, আমার একটা রিকোয়েস্ট রাখবেন। বল, তোর কথা রাখবো না, এটা কি করে হয়? আমি জানি আমার কথা আপনি রাখবেন। আমি চাই না আমার মৃত্যুর পরে আমার লাশ এখানে পড়ে থাক, যেখানে বেঁচে থাকতে জায়গা হয়নি। প্লিজ স্যার, আমার লাশটা আপনি ক্যাম্পে কবরস্থান দাফন করবেন। তাহলে আর অন্তত মা ভাইয়ের চোখের সামনে মরে গিয়েও থাকতে হবে না। আজাদ কথা বলতে বলতেই হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। প্রাণ পাখিটা ছটফট করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। চোখের সামনে সাজানো সব স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। এক পর্যায়ে আজাদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে, একদম নড়াচড়া করছে না। এইদিকে রফিক সাহেব বারবার আহাদকে কল দিচ্ছে, কিন্তু ওর ফোন লাগছে না। তাই তিনি দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে বেশ কিছু সময় পরে আহাদের লোকেশনে চলে আসে।
বাড়ির সবাই হেলিকপ্টারের শব্দ শুনে বাইরে এসে দেখে অনেকগুলো বিজিবি সদস্য হেলিকপ্টার থেকে রশি বেয়ে নাচছে হেলিপ্যাড না থাকায়। আহাত ও স্যারকে দেখে স্যালুট দিয়ে বলে, স্যার, আপনি হঠাৎ এমন সময় আমার বাড়িতে কি মনে করে আসলেন বুঝতে পারলাম না তো। আহাত, কথা বলার সময় নেই। আজাদ ফোন করেছিল, ওর নাকি বুকের ব্যথাটা বেড়েছে। সেটা তো সেই বিকেল থেকেই বলছিল ও। তাও তুই আমাকে জানাবি না? ওকে তখন হাসপাতালে ভর্তি করানোর দরকার ছিল কেন? ওর হার্টে একটা সমস্যা আছে যেটা আগে থেকেই, তা উপরে একটা গুলি লাগাই ওর বাসা তো আগেই অনিশ্চিত ছিল। চল, ও কোথায় আছে? আচ্ছা স্যার, চলেন, এখন রুমে আছে। আমি অনেক সময় হলো ওর খোঁজ নিতে পারিনি। আহাদের পিছনে পিছনে সবাই আজাদের রুমে চলে আসে। দরজা ঠেলে ভিতরে চোখ পড়তে সবাই হা হয়ে যায়, কেননা আজাদের নিস্তব্ধ দেহটি মাটিতে লুটিয়ে আছে। আজাদের মা ও ভাই হাউমাউ করে কান্না করে। এইদিকে আরোহিত আজাদের লাশ দেখে স্পটে জ্ঞান হারিয়ে ফেলে। তুই আমাদের ক্ষমা না করে চলে গেলি, আমাদের একা করে। আজাদ বাবা, আমার একবার চোখ খুল। আমি তোকে আর কখনো বকা দিব না, মার দিব না। প্লিজ আমাকে আম্মা বলে ডাক না। ভাই আমার, এভাবে শুয়ে থাকিস না। ওঠ ভাই, ওঠ। আমাদের একা করে চলে যেতে পারিস না। দেখুন, লাশের সামনে এভাবে কান্না করতেন। বেঁচে থাকতে যার মূল্য বোঝেন নাই, মরে যাওয়ার পরে তার মূল্য বুঝে আর কি হবে? আমি আজাদকে 3 বছর ধরে চিনি। ওর মতো ভালো মনের মানুষ দ্বিতীয়টা দেখিনি। আপনারা হয়তো ওর কথা কখনো ভাবেন নাই, তবে ও আপনাদের কথা সবসময় ভেবেছে। তার জন্য আজাদ রেহানা চৌধুরীর নামে হাসপাতাল ও আরিফ চৌধুরীর নামে একটা স্কুল স্থাপন করেছে। আসলে আজাদ বিজিবির একজন স্পেশাল অফিসার থাকার সাথে সাথে নামকরা একজন বিজনেসম্যান। ও ছিল, ও চাইলেই চিকিৎসা করাতে পারত, কিন্তু করেনি। কেন জানেন? ও বলতো ওর বুকে নাকি আপনাদের মা ছেলের আশীর্বাদ। স্যার, আমি কিছুই চাই না, আপনি আমার সন্তানকে আমার কোলে এনে দেন। সেটা যদি সম্ভব হতো তাহলে কি মানুষ মরার পরে কান্না করতো? যেভাবে হোক তাকে আবার ফিরিয়ে আনতো। রফিক সাহেব কথাটা বলার সাথে সাথে টেবিলের উপরে দুটো চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে দেখে একটায় লেখা বড় কে, আম্মা, আরেকটায় লেখা প্রিয় আরোহী। রফিক সাহেব দুটো চিঠি দুজনের হাতে দেয়। প্রথমে মিসেস রেহানা চৌধুরী চিঠিটা খুলে পড়তে শুরু করে। আমার বেঁচে থাকতে তো আর ডাকতে পারেনি, এই মরণকালেই একটা মন ভরে ডেকে নিলাম। জানো আম্মা, আমার না খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ 1000 টন ওজনের পাথর রেখেছে। তোমরা এসে সেই পাথরটা সরিয়ে দাও, আমি সহ্য করতে পারছি না। জানো আম্মা, আমি না সেদিন ওই টাকা তোমাদের থেকে চুরি করিনি, বিশ্বাস করো। আমি চোর না, ভালো থেকো। আর আমার মতো অপদার্থ ছেলের মুখে মূল্যবান আম্মার ডাক শুনতে হবে না। আর কলম কলম চলছে না। আল্লাহ হাফিজ। পারলে ক্ষমা করে দিয়েন, ছেলে হিসেবে আপনার সেবা করতে পারিনি। রেহানা চৌধুরী চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে আরোহী চিঠিটা খোলার সাহস পাচ্ছে না। অনেক সময় পরে চিঠিটা পড়ে সবার সামনে পড়তে শুরু করে। প্রিয় আরোহী, তোমাকে শেষবারের মতো ভালোবাসি বলাটা আমার নসিবে হলো না। খুব বেশি ভালোবাসলে আসলেই তাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না, এটাই সেটার প্রমাণ। আরোহী, তুমি বলতে না আমি তোমাকে কখনো দামি গিফট দিতে পারি না। আমার বডিটা তোমার সে মূল্যবান গিফট। কেননা তুমি তো আমার থেকে মুক্তি পেতেই অনেক কিছু করেছ। আজকে কিছু করার আগেই আমি তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম। আর ভালোবাসি বলবো না। তোমার না খুব ইচ্ছে হতো আমার সাথে চাঁদনি রাত দেখবে, সেই ইচ্ছেটা অপূর্ণ রেখে গেলাম। ভালো থেকো প্রিয়। আর লিখতে পারছি না, পারলে তোমার মনের ডায়েরির অবহেলার পাতা থেকে অবাকারে বাদ দিয়ে দিও। চিঠিতে আর কিছু লেখা নেই। এইদিকে সবাই কান্নায় ভেঙে পড়ে। রফিক সাহেব আজাদের শেষ ইচ্ছেটা সবার কাছে বলে। ওর মা ভাই মানা করলেও আজাদের ইচ্ছেটাকে পূরণ করার সিদ্ধান্ত নেয়। বিজিবি সদস্যরা সবাই মিলে আজাদের পড়ে থাকা দেহটাকে হেলিকপ্টারে তুলে নেয়। ধীরে ধীরে হেলিকপ্টার আকাশ উড়ান দিতে থাকে। আর এইদিকে সবাই চাতক পাখির মতো আকাশ পানে তাকিয়ে আছে যত দূর দেখা যায়। পরের দিন আজাদের দাফন কাফন হয়।
যেখানে আজাদের পরিচিত সবাই উপস্থিত ছিল। আরোহী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর চোখ থেকে নিজের অজান্তে টপ টপ করে জল পড়ছে। এমন সময় ওর ভাবি এসে পিছন থেকে বলে, আরোহী, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে এমন করে ভেঙে পড়লে তো আর চলবে না। নিজেকে শক্ত করো। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ভাবি, তুমি বলতে পারো আমি কি করে ওকে ছাড়া থাকবো? আমি যে ওকে বড্ড ভালোবাসি। এই জন্যই তো বলে থাকতে মূল্য দিতে শিখতে হয়, হারিয়ে গেলে মূল্য দিলে সেটা আর কে দেখে। আমার মনে হয় আমিও ওর কাছে চলে যাই। ওই দেখো, আজ আকাশ থেকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। প্লিজ লক্ষ্মী বোন, আর এমন পাগলামি করিও না। এখন চলো, কিছু খাবে। তারপরে আয়েশা আরোহীকে সাথে নিয়ে নিজের হাতে ভাত খাইয়ে দেয়, কিন্তু আরোহীর মুখ দিয়ে যেন ভাত যাচ্ছেই না। অনেক কষ্টে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। তুমি কি করে আমাকে রেখে একা একা শুয়ে আছো আরোহী? আমার কাছে চলে এসো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। জান, আসো আসো জান। আজাদ ডাকছে আর আরোহী ধীরে ধীরে আজাদের কাছে এগিয়ে যাচ্ছে। আর এক পায়ে এগিয়ে গেলে আরোহী বারান্দা থেকে পড়ে যাবে। এমন সময় আহাদ রুমে আসে আর দৌড়ে আরোহীকে ধরে ফেলে আর বলে, আর ওই কি পাগলামি করতেছিস? আর একটু হলেই তো নিচে পড়ে যাইতেই। তুই তো আমার আজাদের কাছে যেতে দিলি না। তুই জানিস আমার আজাদ একা থাকতে পারছে না, আমাকে নিতে এসেছিল। আরে ভাই, ওটা তোর মোহ, এমনটা আসলেই হচ্ছে না। চল নিচে যাই। দাঁড়া, আমি আজাদকে সাথে নিয়ে আসি, কেমন? আরে চল তো, এখানে একা থাকলে যে কোনো একটা ঘটনা ঘটে যাবে। আহাদ আরোহীকে ধরে বাইরে নিয়ে আসে আর এইদিকে আজাদের মা টানা পানি খাওয়া বাদ দিয়েছে। আম্মা, এভাবে না খেয়ে থাকলেও তো আপনিও আজদের কাছে চলে যাবেন। দয়া করে কিছু একটা মুখে দিন, না হলে যে আপনার ছেলে কষ্ট পাবে। আমি তো চাই আমার ছেলের কাছে যেতে, আমি কেন ওকে বুঝতে পারলাম না। মা, এভাবে পাগলামি করলে তো আর হবে না, নিজেকে একটু শক্ত করো। আর আমি জানি আজকে মসজিদে আর ইতিমখানায় আজাদের আত্মার মাগফিরাতের জন্য ধোয়ার ব্যবস্থা করেছি। কাজটা ভালো করেছিস। আচ্ছা আরিফ, কোনোভাবে আমাকে আজাদের কাছে রেখে আয় না। আমার ছেলেটা একা একা অন্ধকারে শুয়ে আছে, ও না খুব অন্ধকারকে ভয় পায়। ওরা অনেক বোঝানোর পরেও বারবার মিসেস চৌধুরী এমনভাবে পাগলামি করতেই থাকে। এইদিকে দেখতে দেখতে আজাদের মৃত্যু 7 দিন পার হয়ে যায়। আহাদ আয়েশা ও আরোহীকে নিয়ে কুকদে আসে যেন আরোহীর মনটা ভালো হয়ে যায়। আহাদ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি আজাদের কাছে যাব। আমার আজাদ একা একা বসে আছে, ওই যে দেখ আমার দিকে তাকিয়ে আছে হাত বাড়িয়ে। আরোহীর কথা শুনে আহাদ ও আয়েশা সেই দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। মুহূর্তেই ওরা আরোহীর দিকে ফিরতে দেখে আরোহী রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। আহাদ দৌড় দিয়ে আরোহীর হাত টান দিয়ে নিয়ে আসে। পাগল হয়ে যাচ্ছিস? হ্যাঁ, ওইদিকে কিছু নাই, চল বাসায় যাই। আরোহীর চোখ থেকে বানে পড়েই যাচ্ছে। ওরা 3 জনের বাসার দিকে হেঁটে চলেছে আর পিছন থেকে আজাদ হাত বাড়িয়ে ডাকছে, এই যে আমার প্রিয়সী, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, আসো। এই গল্পের শেষ এখানেই দিয়ে দিলাম। জানি না গল্পের মাধ্যমে কতটুকু বোঝাতে পেরেছি, তবে একটা রিকোয়েস্ট, কাউকে এমনভাবে আঘাত করবেন না যে আঘাত তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। অবহেলা কখনো ভালো কিছু পেতে দেয় না। এই গল্পটা তার জলজান্ত প্রমাণ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।